আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্পে তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এখানে বেশ কিছু অফিসার দাঁড়িয়ে আছে যারা প্রত্যেকেই আমাদের স্পেশাল টিমের। আমি বললাম এসব হলো কি করে? রাজন বলল, স্যার আমরা রাস্তায় দেখতে পেয়েছি। আমি বললাম এসব কেসের জন্য পুলিশের দরকার। পুলিশরা কি করছে? এই এলাকাটা কি কোনো পুলিশের আন্ডারে নেই? রাজন বলল, স্যার আমরা ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখে গাড়ি থামিয়ে আমরা সবাই দেখতে যাই, দেখি লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাই আমরা কেসটা নিয়ে নেই, কোনো পুলিশকে ইনফর্ম না করেই। আমি বললাম এটা পুলিশের দায়িত্ব, আর সবচেয়ে বড় কথা আমরা একটা মিশনে আছি, মিশন শেষ না হওয়া পর্যন্ত আমার পরিচয় কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। আপনারা এমন কাঁচা কাজ করলে কিভাবে হবে বলতে পারেন? রাজন বলল, সরি স্যার। আমি বললাম পুলিশকে ইনফর্ম করে তদন্ত করার জন্য দিয়ে দিন। দাঁড়ান, সিনিয়র স্যার কোথায়? আপনি আমায় ডাকলেন যে? রাজন বলল, সিনিয়র স্যার শহরের বাইরে আছেন, আমাকে বলেছেন আমাদের কোনো সমস্যা হলে আপনাকে জানানোর জন্য। আমি বললাম আচ্ছা, আপনারা স্যারকে জানাননি এই ঘটনার কথা? রাজন বলল, না স্যার, স্যার বলেছিল উনাকে ডিস্টার্ব না করার জন্য। আমি বললাম ও আচ্ছা, দাঁড়ান ব্যাপারটা আমি দেখছি, পুলিশের কাছে দেওয়ার দরকার নাই। আমাদের একটা স্পেশাল টিম গঠন করেছেন আমাদের সিনিয়র স্যার, উনার অবর্তমানে যার পুরো দায়িত্ব আমার কাঁধে, আর এখন আরো একটা দায়িত্ব পড়লো। আমি বললাম আচ্ছা, লোকটাকে গুলি কে করেছে? রাজন বলল, কেউ মুখ খুলেনি স্যার। আমি বললাম আশ্চর্য, জনসম্মুখে কেউ একজনকে গুলি করে দিল আর কেউ মুখ খুলছে না? রাজন বলল, না স্যার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এর পরিচয় খুঁজে বের করুন, খুব তাড়াতাড়ি আমার চাই এটা। অফিসে এসেছি নিজের গেটআপ চেঞ্জ করে, কে জানে কে কখন দেখে ফেলে, তাই এই পদ্ধতি। জলদি আমাদের মেন অফিস থেকে বেরিয়ে গেলাম। এদিকে কোম্পানির অফিসের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটা পার্লারে ঢুকে নিজের গেটআপ পরিবর্তন করে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আমি অফিসে বসে কাজ করছি, এর মধ্যে সিনিয়র স্যারের ফোন এলো। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, দুঃখিত আদিব, তোমাকে আগে জানাতে পারিনি, একটা বিশেষ কাজে শহরের বাইরে আসতে হলো আমাকে। আমি বললাম সমস্যা নাই স্যার। স্যার বলল, আচ্ছা তোমরা সাবধানে থেকো কেমন? আমি বললাম আচ্ছা স্যার, আপনিও নিজের খেয়াল রেখে কাজ করবেন, বলেই ফোনটা কেটে দেই। স্যারকে এখানে নতুন ঝামেলার কথা জানাইনি। ফোনটা রাখতে আবার বেজে ওঠে। আমি বললাম হ্যালো। অপর সাইড থেকে রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম বলো। রাজন বলল, যে লোকটা খুন হয়েছে সে স্যার আওয়ারা টাইপের লোক, যাকে বলে বখাটে, টাকার বদলে খারাপ সব কাজ করে। আমি বললাম ও আচ্ছা, তাহলে বাদ দাও, এসব লোকের মৃত্যু এভাবেই হবে, না জানি এরা আগে কত লোকের জীবন নিয়েছে। রাজন বলল, ওকে স্যার। আমি বললাম তা কে মেরেছে জানতে পারলে কিছু? রাজন বলল, হ্যাঁ স্যার, সেখানে উপস্থিত ছিল এমন একজন মুখ খুলেছে। আমি বললাম গুড, কে সে? রাজন বলল, রাফসান চৌধুরী, শুধু এই নামটাই গুলি করার পর চিৎকার করে বলেছিল। আমি বললাম আচ্ছা, এই রাফসান চৌধুরী সম্পর্কে কিছু জানতে পারলে? রাজন বলল, খোঁজ চলছে স্যার। আমি বললাম ওকে, তাড়াতাড়ি করো, বলেই ফোন কেটে দিয়ে নিজের কাজে মনোযোগ দেব। তখনই আমার মনে পড়লো কি নাম বলল? রাফসান চৌধুরী মানে আরসি, এখানেও আরসি। ফোনটা নিয়ে রাজনকে ফোন দিলাম আবার। আমি বললাম হ্যালো। রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম শুনো, এই রাফসান চৌধুরীর ফুল ডিটেলস আমার চাই, সে কি করে, কোথায় থাকে, এভরিথিং। রাজন বলল, ওকে স্যার। রাজনের সাথে কথা শেষ করে আমি অফিসের আরো কিছু টুকটাক কাজ সেরে নেই। অফিস থেকে বাড়িতে ফিরে দেখি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আর মাত্র সপ্তাহখানেক বাকি, আর আফজাল আল ইমরানের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, সে তো আর যেমন তেমন হবে না, তাই আয়োজন চলছে সেই রকম ভাবেই। আমি বাড়িতে এসেই নিজের রুমে চলে যাই, ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়লাম। মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, কেসের শেষ অবধি পৌঁছাতে পারছি না, জানি না সামনে আরো কত সত্য বেরিয়ে আসে। আর এদিকে আমার বাড়ির 2 মাসের ভাড়া, সে টাইমটা শেষ হয়ে আসছে, কি করি, কিছু একটা করতে হবে। এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম। দেখি বাবা কিছু লোকের সাথে কথা বলছে। আমি পেছনে গিয়ে দাঁড়াই। উনি খেয়াল করে বললেন, আরে রাজ, কিছু বলবে নাকি? আমি বললাম জি আঙ্কেল, আমার একটা অনুরোধ আছে। বাবা বলল, বলো। আমি বললাম, আঙ্কেল আমি তো 2 মাসের জন্য ভাড়াতে থাকতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আমার কাজ এখনো শেষ হয়নি, তাই আমার আর কিছু সময় লাগবে, এজন্য বলছিলাম আমাকে আর কিছুদিন থাকতে হতে পারে। কথাগুলো বিনীত সুরে বললাম। আমার কথা শুনে উনি কিছুটা গম্ভীর হলেন, তারপর ভেবে বললেন, থাকতে পারো, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম বলুন। বাবা বলল, তোমাকে এই বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকতে হবে, আমার মেয়ের বিয়েতে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, পারবে? আমি বললাম, আঙ্কেল আমি তো একটা কাজে এসেছি, তবে আমি চেষ্টা করব। কথাটা বলার পর বাবা একটা অট্টহাসি দিলেন, তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা তুমি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারো। আমি বললাম ধন্যবাদ আঙ্কেল, বলেই আবার উপরের দিকে যাওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিল। ঘুরে দেখি আমার বোনের শ্বশুর মশাই। আমি বললাম আসসালামু আলাইকুম। উনি সালামের উত্তর নিলেন। উনার সাথে বেশ কিছুক্ষণ কথা হয়। ওই দিনের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় আমাকে, আর বাবাকেও ঘটনা খুলে বলে। এদিকে কথা বলার মধ্যে আমার একটি ফোন আসে, আর আমি বেরিয়ে যাই। আমি আমার কাজ শেষ করে ফিরতে যাব,
তখনই দেখি ইসি কোথাও যাচ্ছে, তাই ওর পিছু নিলাম আমিও। কিছুটা দূর যাওয়ার পর ও গাড়ি থেকে নেমে গেল, আর তাই আমিও নিজের বাইকটা থেকে নেমে পায়ে হেঁটে ওর পিছু নেই। ইসি দুটো লোকের সাথে কথা বলে তাদের দুদিকে পাঠিয়ে দিল আর নিজে এগোচ্ছে সামনের দিকে। লোকগুলো দেখে মনে হচ্ছে পুলিশের লোক, আর তারা আজ কোনো বিশেষ কাজে এখানে এসেছে। জায়গাটা আমার অচেনা, তবে আমি ইসির পিছু পিছু লুকিয়ে লুকিয়ে এগোতে লাগলাম। ইসি লুকিয়ে ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখন ভেতরে গেলে ইসির মুখোমুখি হতে হবে। তাই এখানেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকি। বেশ অনেকক্ষণ হয়ে গেল সে ফিরছে না, তাই এবার সাহস নিয়ে উকি দিলাম ভেতরে দেখার উদ্দেশ্যে। যা দেখলাম তাতে আমার অবস্থা যায়। কি করি, ইসি ভেতরে ধরা পড়ে গেছে। একটা ছেলে সেখানে আছে, যদিও অনেকেই আছে, তবে সে যে এখানকার বস সেটা বুঝতে বাকি থাকলো না তার পোশাক আর স্টাইল দেখে। কি করব ভাবছি, কিন্তু বেশিক্ষণ ভাবার টাইম নেই, যে কোনো সময় ওরা গুলি করে দিতে পারে। তাই গায়ের শার্টটা খুলে ভালো করে মুখটা পেঁচিয়ে মুখোশ করে নিলাম, আর পেছন থেকে কয়েকজনকে শুট করায় অনেকেই নিচে পড়ে গেছে। ঘটনা হঠাৎ ঘটায়, কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ইসির মাথায় একটা আঘাত পায়, যার কারণে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে। আর আমার সামনে এখন সেই ছেলেটাই, যাকে দেখে আমার বস বলে মনে হয়। দুজনের ধস্তাধস্তিতে সে অনেকটা কাবু হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাটিতে নেতিয়ে পড়লে আমি মার বন্ধ করি। সেখান থেকে বের হওয়ার আগে ইসির সাথে আসা লোক এখানে পৌঁছে যায়। ওরা আমায় দেখে ফেলার আগেই আমি সেখান থেকে আমার মুখটা ঢেকে চলে আসি। আমার মুখ থেকে কাপড় সরে গেছিল, জানি না ওরা দেখেছে কিনা। সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ইসির খোঁজ নেওয়া হয়নি, এখন ওর খোঁজ নিতে গেলে ধরা পড়তে হবে, তাই আড়ালে থাকাটাই ভালো। আমি রুমে বসে ল্যাপটপে কাজ করছি, তখন ফোন আসে। ফোনটা কাটার সাথে সাথে ল্যাপটপে মেলবক্স ওপেন করলাম, আর যা দেখলাম তাতে আমি পুরোই অবাক। মেইলটা আসার পর ডিটেলস দেখার আগে ছবিটা দেখে আমার চোখ ছানা বড়া হওয়ার অবস্থা। এই তো সেই ছেলেটা যাকে আজ মেরে এলাম। বেঁচে আছে কিনা আল্লাহ মালুম। নাম রাফসান চৌধুরী, এতদিন আমেরিকা ছিল। বাংলাদেশে ওর কেউ আছে কিনা জানা নেই। আমি রাজনকে আবার ফোন দিলাম। আমি বললাম হ্যালো। রাজন বলল হ্যালো স্যার। আমি বললাম আচ্ছা, ও এখন কোথায় আছে জানো কিছু তোমরা? ছেলেটা হসপিটালে, কেউ খুব মারধর করেছে নাকি। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি এখন সে কোমায়। আমি বললাম যাহ। রাজন বলল কি হলো স্যার? আমি বললাম না কিছু না। আচ্ছা তুমি তোমার কাজ করো, এই বলে ফোনটা কেটে দিলাম। কাজটা কি করলাম, কোমায় পাঠাই দিলাম, এখন কি হবে? এভাবে ভাবতে ভাবতে রাতটা চলে গেল। সকালে নাস্তার টেবিলে বসে আছি, কিছুক্ষণ পর ইসে আসছে। দেখে অনেকটা দুর্বল লাগছে। খাবার ফাঁকে কয়েকবার আমার দিকে আর চোখে তাকানোর চেষ্টা করেছে, যেটা আমার চোখ এড়ায়নি। চোখাচোখি হয়ে গেলেই নামিয়ে নিয়েছে চোখ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বেরিয়ে পড়লাম। ইসি মনে হয় যাবে না, গতিবিধি দেখে তাই মনে হলো। যাই হোক, না গেলে থাক, কাল মাথায় চোটটা একটু বেশি পেয়েছে। আমি বেরিয়ে পড়লাম। গেটের সামনে আমি বাইক স্টার্ট দেব, তখন বাবা এগিয়ে এসে বলল রাজ আজকে একটু তাড়াতাড়ি ফিরো, আমার একটি কাজ করে দিতে হবে বাবা। আমি বললাম আচ্ছা আঙ্কেল। বাবা বলল ধন্যবাদ। আমি বললাম আসি। এই বলেই বাইক স্টার্ট দিলাম। অফিসে পৌঁছে নিজের কাজে মন দিলাম। তখন ম্যানেজার ডেকে পাঠালো। আমি বললাম স্যার আসবো? ম্যানেজার বলল আয় আয়, এখানে বস। আমি বসে পড়লাম। ম্যানেজার বলা শুরু করলো একটা দুর্ঘটনা ঘটে গেছে জানিস? আমি বললাম না তো স্যার। ম্যানেজার বলল এই কদিন অফিসটা সামলে নিস প্লিজ। আমি বললাম স্যার আমি তো, বলার আগেই থামিয়ে দিল। ম্যানেজার বলল কোনো কিন্তু শুনতে চাই না। আমি বললাম আচ্ছা স্যার, বলেই বেরিয়ে পড়লাম। কেমনটা লাগে একবার ভাবুন। একে তো নিজের কাজ, তার উপর এই অফিস, বোনের বিয়ে, এখন এক্সট্রা অর্ডিনারি দায়িত্ব চাপলো। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলাম বাবার কাছে। আজ বিকেলে কি একটা কাজ যেন করে দিতে বলেছে, তাই গেলাম। আমি বললাম আঙ্কেল। বাবা বলল আরে রাজ এসো। আমি বললাম কিছু একটা কাজের কথা বলেছিলেন। বাবা বলল ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। শোনো বাবা, রোহানদের বাড়িতে কিছু জিনিস পাঠাতে হবে। আশরাফ তো একটু ব্যস্ত অফিসের কাজে, তাই তোমায় বলছিলাম আর কি, যাবে বাবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাবা বলল তাহলে বিকেলে তৈরি থেকো কেমন? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে রুমে চলে এলাম। এসেই অগ্নিকে ফোন দিলাম। আমি বললাম অগ্নি আজকে তোমরা সামলে নিও, আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। অগ্নি বলল ওকে স্যার, আপনি নিশ্চিত থাকুন। আমি বললাম অল দ্য বেস্ট, বাই। বলে ফোনটা কেটে ল্যাপটপে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, তাই আমি রোহানদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ গাড়ি চলার পর চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আমার সাথে আরো কয়েকজন এসেছে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে। সবাইকে দিয়ে সব জিনিসপত্রগুলো ভেতরে পাঠিয়ে দিলাম। তারপর আমি ভেতরে ঢুকলাম। মিসেস চৌধুরী অর্থাৎ রোহানের মা রাবেয়া চৌধুরী এগিয়ে এসে আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আন্টি বলল এসো এসো, তোমরা বসো এখানে। আমি বললাম আন্টি এত ব্যস্ত হওয়ার কিছু নাই, আসলে আশরাফ ভাইয়া একটু ব্যস্ত থাকার কারণে আমাকে আসতে হলো। আন্টি বলল তাতে কি হয়েছে, একজন এলেই হলো, তোমরা বসো। এই বলে উনি ভেতরের দিকে গেলেন, আর
আমি এই দিকে চারদিকটা ভালোভাবে চোখ বুলিয়ে নিলাম। এমন সময় পেছন থেকে কেউ ডাক দিল। পেছন ফিরে দেখি রোহান। রোহান বলল, হাই, আই এম রোহান, আই থিঙ্ক ইউ রাজ। আমি বললাম ইয়া, বলে দুজন হাত মিলিয়ে নিলাম। রোহান বলল, আরিশফার মুখে আপনার নাম আর কথা শুনেছি। আমি একটু অবাক হয়ে বললাম, তাই নাকি? রোহান বলল, আরিশফা বলেছিল ওর আরেকজন ভাই ছিল আদিব ভাইয়া, অনেক ছোটবেলায় নাকি হারিয়ে গেছে। আপনি নাকি দেখতে অনেকটা ওর ভাইয়ের ছোটবেলার চেহারার সাথে মিল যায়। রোহান এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে আর আমি শুধু শুনছি। রোহান আরো অনেক কথা বলল, সাথে আমিও টুকটাক বললাম। আমি বললাম, আচ্ছা থাকো, আমি উঠলাম। রোহান বলল, সে কি, আপনারা তো কিছু নিলেন না। আমি বললাম, এখন সময় নেই ভাই, পরে এক সময় এসে পেট পুরে খাবো, বলেই বেরিয়ে এলাম। আর রোহান ওখানেই দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে থাকলো। বেশ অনেকক্ষণ আমরা চৌধুরী ম্যানশনে ছিলাম, কিন্তু রৌফ চৌধুরীকে দেখলাম না। হয়তো অফিসের কাজে ব্যস্ত, কিন্তু এখন তো অফিসে থাকার কথা না। যাকগে, এত কিছু ভেবে লাভ নেই। কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে গেছে। আমি ভেতরে গিয়ে বাবাকে জানিয়ে দিলাম সব ঠিকঠাক মতো পৌঁছে গেছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে রুমে কিছুক্ষণ বসে থাকলাম। কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার অবর্তমানে আমার রুমে কেউ প্রবেশ করেছিল। কেমন যেন খটকা লাগছে। তখনই মনে পড়লো আজকে রুমে তালা দেওয়া হয়নি। কে আসতে পারে বুঝতে পারছি না। কার্ড আর পিস্তল আমার সাথেই ছিল, তবে ল্যাপটপটা বাসায় ছিল। তাড়াতাড়ি গিয়ে ল্যাপটপটা অন করে দেখলাম না, তেমন কিছু হয়নি। আর হবেই বা কি করে? অনুমান করে পাসওয়ার্ড দেওয়া কারো সাধ্যের বাহিরে, তাই নিশ্চিত হলাম। পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। রাফসান চৌধুরীর উপর যেই সন্দেহের তীরটা গিয়ে ঠেকেছিল, কিন্তু সে তো এখন কোমায়। কি করি? রোহান চৌধুরীকে সন্দেহের কোনো অবকাশ পেলাম না। ছেলেটা খুব অমায়িক আর ভদ্র বলেই মনে হলো। তাহলে সন্দেহ এখন কাকে করব? রাফসানকে একবার দেখতে হবে। তখন মারার ধান্দায় দেখতে পাইনি, তাই রাজনকে ফোন দিয়ে হাসপাতালের ঠিকানাটা নিয়ে নিলাম। এখন ঘড়িতে রাত 9টা বাজে, তাই বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ি হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তো আমি অবাক, ইসি আছে এখানে, তবে ছদ্মবেশে। ছদ্মবেশ ধারণ করলেও আমার চিনতে ভুল হয়নি। তার মানে হলো আরসি এর আসল পূর্ণরূপটা যে রাফসান চৌধুরী, এটা ওরা ভেবে নিয়েছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে পেছনে অন্য কেউ আছে। রাফসান কিছুতেই মূল হতে পারে না। এখন ভেতরে যাওয়া ঠিক হবে না, তাই বেরিয়ে আসি। আবার ও নিজের ভাগ্যকে গালাগাল করে বাইক নিয়ে সামনে এগোলাম। বাসায় যাব না, তাহলে এখন কোথায় যাব? ভাবতে ভাবতে রাতুলদের বাসার সামনে এসে দাঁড়ালাম। কলিং বেল চাপতেই নীরব দরজা খুলে দেয়। নীরব বলল, স্যার আসুন আসুন। আমি বললাম, বাকিরা কোথায়? নীরব বলল, সবাই আছে স্যার, ওরা রুমে কাজ করছে। বসুন স্যার, আমি সবাইকে ডাকছি। আমি বললাম, ডাকতে হবে না, আমি যাচ্ছি ভেতরে। নীরব বলল, ওকে স্যার, এই বলে গেট লাগাতে চলে গেল। আর আমি ভেতরের দিকে গেলাম। আমায় ঢুকতে দেখে 3 জন উঠে দাঁড়ালো। আমি বললাম, বসো বসো, কাজ কত দূর? অগ্নি বলল, স্যার আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা কুল কিনারা পেয়ে যাব। আয়াস বলল, স্যার সন্দেহভাজন সবার উপর নজর সমান তালে চলছে, তবে কাউকেই তেমন ভাবে ধরা যাচ্ছে না। এর মানে এই নয় সবাই ধোয়া তুলসী পাতা। স্যার অনেকের কাজ যাচাই করা হচ্ছে, আর অনেক অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে কোষাগারে জমা দেওয়া হয়ে গেছে। আমি বললাম, ওয়েল ডান। অগ্নি বলল, স্যার, সন্দেহের তীর এখন রৌফ আর রোহান চৌধুরীর উপর। আমি বললাম, না, আরেকজন আছে। রাতুল বলল, কে স্যার? আমি বললাম, রাফসান চৌধুরী। নামটা শুনে ওরা অনেকটাই অবাক, কারণ আমাদের পূর্ব তালিকায় এই নাম নেই। নীরব বলল, রাফসান চৌধুরী কে স্যার? আমি বললাম, বলছি। তারপর আমি পুরো ঘটনা ওদের খুলে বলি। আয়াস বলল, ওহ গড, তার মানে সে এখন কোমায়। রাতুল বলল, তাহলে স্যার আমাদের কাজ তো এখন সহজ হবে বলে মনে হচ্ছে, মেন কালপ্রিট যখন কোমায়। আমি বললাম, আমার কেন জানি মনে হচ্ছে এর পেছনে অন্য কেউ আছে। নীরব বলল, কে হতে পারে স্যার? আমি বললাম, সেটাই জানতে হবে আমাদের। এক কাজ করো রাতুল এবং নীরব, কাল তৈরি থেকো, আমরা কাল আবার মিশনে যাব। দুজনেই বলল, ওকে স্যার। অগ্নি বলল, স্যার আমি যেতে চাই। নীরব বলল, চুপ। অগ্নি বলল, তুই চুপ, তুই বাসায় কাজ কর। আমি বললাম, শান্ত হও, তোমরা আমার কথা শোনো। কাল নীরব রাতুল তৈরি থাকবে, আর এরপরে যেই মিশন হবে তখন ইনশাআল্লাহ অগ্নি এবং আয়াস যাবে। ওদের সাথে আরো কিছু কথাবার্তা বলে আমি বেরিয়ে পড়লাম। রাত এখন 11:30 বাজে। সবাই এখনো সজাগ, তাই আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লাম। সোজা নিজের রুমে চলে এসেছি। ফ্রেশ হয়ে এসে সোফায় বসেছি। হঠাৎ কার্ডটার কথা মনে হলো। পকেটে হাত দিয়ে দেখি আমার কার্ড নেই। সারা ঘর খুঁজে কোথাও পাইনি। কোথায় গেল আমার কার্ড? কেউ নিয়ে যায়নি তো? আমি কি ধরা পড়ে গেলাম? কার্ডটা কোথাও পাচ্ছি না। আর এদিকে ভয়ে আমার হাত পা কাঁপছে। কি হবে এখন? জানি না কার হাতে পড়েছে। নিচে চলে গেলাম। দেখি ইসি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। ওকে দেখে মনে হয় না আমার প্রতি কোনো ইন্টারেস্ট আছে। তাহলে কে নিতে পারে? তখন ওই পকেটে ফোনটা বেজে ওঠে। আমি বললাম, হ্যালো। রাতুল বলল, স্যার আপনার কার্ডটা ফেলে গেছেন। কথাটা শোনার পর আমার কতটা শান্তি লাগছে বিশ্বাস করেন, বলে বোঝাতে পারবো না। আমি বললাম, থ্যাংক গড। রাতুল বলল, কি হয়েছে স্যার? আমি বললাম, আর বলো না, কার্ডটা না পেয়ে আমি
অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, বাদ দাও, তোমার কাছে রাখো, পরে নিয়ে নেব। রাতুল বলল আচ্ছা স্যার, বলে ফোনটা কেটে দিয়ে অনেকটা শান্তি পেলাম। তাই ড্রয়িং রুমেই দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তখন ওই ইসি আমার সামনে ওর রুমের দিকে যাচ্ছে, আর আমার দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকালো। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। আমিও ঘুমানোর জন্য চলে গেলাম। পরদিন যথারীতি ঘুম থেকে উঠে যে যার কাজে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পর রাতুল আর নীরব আমার কেবিনে ঢুকলো। রাতুল বলল স্যার আমরা কিন্তু তৈরি। নীরব বলল হ্যাঁ স্যার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাতে যখন বের হতে বলবো সাথে সাথে বেরিয়ে পড়বে। ওরা একসাথে বলল ওকে স্যার, বলে ওরা চলে গেল। আর আমি আবার মনোযোগ দিলাম কাজে। একটা বিশেষ দরকারে রুমের বাহিরে গেলাম। কাজ শেষে ফিরছি। ফেরার পথে ইসির রুমের দিকে চোখ পড়তে দেখি ও কারোর সাথে কথা বলছে। মনে হচ্ছে বেশ রেগে আছে। তাই আমি আর না দাঁড়িয়ে সোজা চলে এলাম সেখান থেকে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। আমি তৈরি হয়ে নিলাম বেরোনোর জন্য। ভাবলাম বাহিরে গিয়ে রাতুলকে কল করে বলবো বেরোনোর কথা। আমি বাহিরে বের হতেই ইসির মুখোমুখি হয়ে গেলাম। এত রাতে ও বাইরে কেন? আমি মোচড় কেটে চলে আসতে যাব, ইসি বলল এই দাঁড়ান। আমি বললাম আমাকে বলছেন? ইসি বলল না, এখানে আরো অনেকে আছে তো ওদের বলছি। আমি বললাম ওহ, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? ইসি বলল ভূত, তাই দেখা যায় না। আমি বললাম ওরে বাবা, আপনি ভূতের সাথে কথা বলেন? ইসি বলল জাস্ট শাট আপ। কোথায় যাচ্ছেন আপনি? আমি বললাম কোথাও না তো। ইসি বলল এত রাতে আপনার কাঁধে ব্যাগ আর বলছেন কোথাও যাচ্ছেন না? আমি বললাম ওহ ব্যাগ, হ্যাঁ তাই তো। ব্যাগ কেন? আমি আসলে বুঝতেই পারিনি কখন ব্যাগটা কাঁধে নিলাম। আসলে আমার না ভুলে যাওয়ার অসুখ আছে ছোটবেলা থেকে। আমার কথাটা ঠিক হজম হয়নি। ইসি বলল ফাজলামি না করে বলুন আপনি কে, আর এই বাড়িতে কোন মতলবে ঢুকেছেন? আমি বললাম আপনি এসব কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। ইসি বলল নেকা সাজা হচ্ছে। আমি বললাম বিশ্বাস করুন, আমি সত্যি কোনো মতলবে আসিনি। ইসি বলল আচ্ছা তাহলে চলুন, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলেন আমিও যাব। আমি বললাম আমার না ঘুম পাইছে, আমি রুমে যাই কেমন, আপনিও আসেন। বলেই রুমে চলে এলাম। এসে কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে দিলাম। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। যাই হোক, রাতুলকে ফোন দিয়ে বলে দিলাম আমি ফেসে গেছি, তাই আজকে যাওয়া হবে না। এই বলে ফোনটা কেটে দিয়ে সোফায় বসে পড়ি। এখানে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে যায় খেয়াল নেই। চোখ খুলে দেখি 4টা বাজে। তাই আর না ঘুমিয়ে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর আবার ল্যাপটপে কাজ করতে বসলাম। এদিকে বেলা ভালোই হয়েছে, তাই উঠে গিয়ে তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। তাড়াতাড়ি নাস্তা করে আমি বেরিয়ে গেলাম। আমার পেছন পেছন ইসিও আসছে। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে নিজের কেবিনে কাজ করছি। এর মধ্যে ফোন এলো। অপর পাশের কথা শুনে আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। বলেই ফোনটা কেটে দিলাম। আর অফিস থেকে না বলেই বেরিয়ে বাইক নিয়ে ছুটলাম ফোনে বলা ঠিকানায়। রাজন বলল স্যার আসুন। আমি বললাম কোথায় দেখাও। রাজন বলল ওই যে স্যার, হাতটা সামনের দিকে ইশারা করে দেখালো। আমি যা দেখলাম, দুটো লোক এই নির্জন স্থানে তাদের গাড়ি দাঁড় করিয়ে ভেতরের দিকে চলে গেল। এলাকাটা শুনশান, তাই দিনের বেলায় কেমন যেন রাতের মতো লাগছে। আমরাও লোকগুলোর পেছন পেছন লুকিয়ে যেতে লাগলাম। কিছুটা দূর যেতেই আরো দুজন এগিয়ে এলো। আর আমাদের দেখা প্রথম লোক দুটোর হাতে একটা ব্রিফকেস ধরিয়ে দিল। আর এরা একটা ছোট বক্স দিল। দেখে বোঝাই যাচ্ছে এতে স্মাগলিং এর কিছু আছে, তবে এত ছোট বক্সে কি থাকতে পারে তা বুঝতে পারছি না। যাই হোক, লোকগুলো কোথায় যায় দেখতে ইচ্ছে ছিল, তবে তা করা ঠিক হবে না। তাই রাজনকে ইশারা দিয়ে বুঝিয়ে দেই পেছন দিয়ে যাওয়ার জন্য। আর আমি সামনে দিয়ে গিয়ে দুটো লোকের মাথায় বন্দুক ধরলে বাকিগুলো ভরকে যায়। আমি বললাম কি ব্যাপার কাকা, কি চলে? একজন বলল কে তোরা? আমি বললাম তোমার ভাতিজা কাকা, চিনতে পারছো না? অন্যজন বলল কাজটা ঠিক করলি না, আমাদের ছেড়ে দে, না হলে জানে মারা পড়বি। আমি বললাম OMG তাই? বলেই রাজনকে ইশারা করলে সে বাকি লোকগুলোর উপর গুলি চালিয়ে দেয়। আর সাথে সাথেই তারা মাটিতে লুটিয়ে পড়ে। বাকি আছে দুজন, একজনের হাতে টাকার ব্রিফকেস আর অন্যজনের হাতে বাক্সটি। ওদের দুজনকে নিয়ে চলে আসি গন্তব্যে। আচ্ছা করে খাতির যত্ন করার আদেশ দিয়ে আমি আবারও চলে যাই অফিসে। এদিকে বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তাই সবাই অনেক ব্যস্ত। বাবার জোরাজোরিতে আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নেই আর ইসির ব্যবস্থা নিজেই করে নেই। এর মধ্যে রাজন আবার কল দেয়। আমি বললাম হ্যালো। রাজন বলল স্যার আমি এখন হাসপাতালে আছি, যেখানে রাফসান চৌধুরী ভর্তি আছে। এখন জায়গায় সন্দেহভাজন কেউ নেই, আপনি আসতে পারেন। আমি বললাম আচ্ছা তুমি থাকো, বলেই বেরিয়ে গেলাম। আমি তাড়াতাড়ি হাসপাতালে ঢুকে একটা লোকের উপর চোখ পড়তেই আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে যাওয়ার উপক্রম। আমি হাসপাতালে ঢুকেই দেখি ভেতরের দিকে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন রউফ আঙ্কেল, অর্থাৎ আমার বোনের হবু শ্বশুর মশাই। ওনাকে দেখে আমি কিছুটা আড়ালে লুকিয়ে পড়ি। আমি বললাম রাজন। রাজন বলল জি স্যার। আমি বললাম উনি এখানে কেন এসেছেন জানো কিছু? রাজন বলল না স্যার, আমি তো আগে খেয়াল করিনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। বলে রাজনকে এখান থেকে পাঠিয়ে দেই আর আমি ভেতরে ঢুকে যাই। আমি আঙ্কেলের পেছন পেছন যাই। গিয়ে দেখি উনি এখানকার বড় ডাক্তারের সাথে কি যেন বলছেন। তারপর এখান
সেখান থেকে বেরিয়ে গেলেন। আর আমি চলে গেলাম রাফসান চৌধুরীর কেবিনের সামনে। দরজার বাহির থেকে দেখি একজন মাঝবয়সী মহিলা কেবিনের মাঝে বেডের পাশে বসে আছে। আমার জানা মতে রাফসান বাংলাদেশে একা, ওর পরিবার আমেরিকায় থাকে। তাহলে এই মহিলা কে? যেই হোক পরে জেনে নেব। পেছনে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না। তাই একজন নার্সের হাতে কিছু টাকা দিয়ে বলি ওনাকে যেন কেবিন থেকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে। আর আমি এই ফাঁকে ওর রুমে চলে যাই। কেবিনটায় ঢুকে ভালো করে দেখে নেই বেডে শুয়ে থাকা ছেলেটার দিকে। না, আগে কোনোদিন দেখেছি বলে মনে তো পড়ে না আমার। এই ছেলে দেশে এত বড় ক্রাইম চালাচ্ছে আর আমরা এত বছর কিছু করতে পারছি না? মোটেও না, এর পেছনে অন্য কেউ আছে আমি নিশ্চিত। কিছুক্ষণ পর আমি কেবিন থেকে বেরিয়ে নার্সকে ইশারায় বলে দেই। তারপর উনি ভদ্র মহিলাকে ভেতরে ঢোকার জন্য বলে। আর এইদিকে আমি চলে আসি হাসপাতালের বাহিরে। হাসপাতাল থেকে আমি সোজা বাড়িতে চলে আসি। কিছুতেই বুঝতে পারছি না লোকটা হাসপাতালে কেন গেল। বসে বসে ভাবছি, তখন সিনিয়র স্যারের ফোন এলো। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল হ্যালো আদিব, কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি? স্যার বলল এই তো ভালো। কাজের কি খবর? আমি বললাম স্যার কাজ চলছে ভালোই। এভাবেই স্যার আরো কিছু কথা বলে ফোনটা কেটে দিলেন। আর আমি বসে বসে ভাবছি কিভাবে কি হতে পারে, হিসেব মেলানোর চেষ্টা করছি। তখন মনে পড়ে রাতুলের দেওয়া চৌধুরী পরিবারের পূর্ব ইতিহাসের কথা। এখানে বলা আছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রহমান চৌধুরীর একমাত্র মেয়ে ছিল, কোনো পুত্র সন্তান নেই। আর সেই মেয়ে হলেন মিসেস রাবেয়া চৌধুরী, অর্থাৎ রোহানের মা। রোহানের মা মিসেস রাবেয়া চৌধুরী হলেও বাবা রৌফ চৌধুরী নন। রহমান চৌধুরী তার একমাত্র মেয়ের বিয়ে দেন বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ান চৌধুরীর সাথে। এইটুকু ভাবনার মাঝখানে ফোন চলে আসে। আর তাই ল্যাপটপটা অফ করে বেরিয়ে যাই বাসা থেকে। কাজ শেষ করে বাসায় ফিরি। আয়াসকে ফোন করে জানিয়ে দেই আজ যেন তৈরি থাকে সে। আমি বললাম আয়াস। আয়াস বলল ইয়েস স্যার। আমি বললাম শুনো, তোমাকে একটা কাজ করতে হবে। আয়াসকে হাসপাতালে নজর রাখার উদ্দেশ্যে পাঠিয়ে দেই। আর এদিকে আমি বললাম আঙ্কেল। বাবা বলল হ্যাঁ বলো। আমি বললাম আঙ্কেল আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ ফিরে আসবো। বাবা বলল বিয়েটার পরে করলে হয় না? আমি বললাম খুব দরকারি আঙ্কেল। বাবা বললেন আচ্ছা ঠিক আছে। আমি চলে এলাম অগ্নিদের বাসায়। আজ মিশনে এখান থেকেই যাব। দেখতে দেখতে রাত হয়ে আসে। আমি নীরব আর রাতুলকে তৈরি হতে বলে নিজেও তৈরি হয়ে নেই। তবে আজ আমাদের গন্তব্য সেই স্কুল এরিয়া নয়, গন্তব্য হলো নতুন একটি জায়গা, যেখানে আমার সাথে রাফসান চৌধুরীর ঝামেলা হয়েছিল। যেমনটা ভেবেছিলাম তেমনটা না। নীরব বলল স্যার জায়গা একদম খালি, কেউ নেই। আমি বললাম বুঝতে পারছি না। রাতুল বলল স্যার আমরা ঠিক জায়গায় আসছি তো? রাতুলের কথায় আমি ওর দিকে ভ্রু কুচকে তাকাই আর নীরব তাকায় চোখ লাল করে, কারণ রাতুলের কথার মানেটা বুঝতেই পারছেন, ও ওর সিনিয়রকে ভুল ধরছে। রাতুল কিছুটা ভরকে যায় কথাটা বলে। আমি বললাম এসেছি তো ঠিক জায়গাতেই, ভুল না, তবে কিছু একটা গন্ডগোল আছে। নীরব বলল ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে স্যার। আমি বললাম হতে পারে। তোমরা এক কাজ করো, মুখগুলো ভালোভাবে ঢেকে নাও, যেন কোনো অবস্থাতেই মুখ দেখা না যায়। দুজন একসাথেই বলল ওকে স্যার। আমি বললাম জায়গাটা ভালো করে ঘুরে দেখো, খুব সাবধান। ওরা দুজন দুদিকে এগিয়ে গেল আর আমি পেছনে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু পাইনি, আর আমাদের উপর আক্রমণও হয়নি। তাই হতাশ হয়ে ফিরে আসবো তখনই মনে হলো কেউ যেন ফলো করছে। পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমার এমন আচমকা ঘুরে যাওয়ায় নীরব আয়াস কিছু বুঝতে পারছে না। ওরা আমায় কিছু বলবে তার আগেই আমি বললাম থামো। আমার ইশারায় ওরা থেমে যায় আর আমি কিছুটা পিছে গিয়ে দেখে আসি সেখানে কেউ নেই। আমি বললাম কেউ তো নেই। রাতুল বলল স্যার হয়তো মনের ভুল। আমি বললাম চুপ, কথা বলো না তোমরা, খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যাও। খেয়াল রাখবে কেউ যেন তোমাদের একজনকেও চিনতে না পারে। কথাটা বলার সাথে সাথে ওরা ওখান থেকে বেরিয়ে যায় আর আমি কিছুটা সামনে গিয়ে দেখি না কেউ নেই। তাই বেরিয়ে চলে আসতে যাব তখন চোখ পড়ে একটা খামের উপর। তাই এগিয়ে গিয়ে খামটা হাতে নেই। খুলে দেখার আগেই টের পাই এবার কেউ সত্যি সত্যি এদিকে আসছে। আর তাই খামটা পকেটে পুরে আমি সোজা বেরিয়ে আসি একদম এরিয়ার বাহিরে, যেখানে আমাদের বাইকগুলো রাখা। নীরব বলল স্যার আপনি ঠিক আছেন? আমি বললাম বলেই পকেট থেকে খামটা বের করে আমি রাতুলকে বলি ওর ফোনের টর্চটা অন করতে। আমার কথা মতো তাই করে। খামটা ছিঁড়ে সেখানে একটা ছবি পাই, আর কিছু নেই, তবে ছবিটাই অনেক কিছু বলে দেয় আমায়। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম জট খুলতে শুরু করেছে। আমার কথা শুনে নীরব আর রাতুল ছবিটার দিকে তাকায়। রাতুল বলল স্যার এটা এখানে কি করছে? আমি বললাম এটা এখানে কি করছে তা তো জানি না, এবার যা করার আমরা করব। নীরব বলল আমাদের পরবর্তী স্টেপ কি হবে স্যার? আমি বললাম আপাতত এখান থেকে চলো, এখানে থাকাটা রিস্ক, কি করতে হবে সেটা না হয় বাসায় গিয়ে বলবো। কথা শেষ করে আমরা চলে আসি সেখান থেকে। আমিও ওদের সাথেই ওদের ফ্ল্যাটে ফিরেছি। কলিং বেল চাপতেই অগ্নি দরজা খুলে দেয়। রাত এখন 3টে বাজে। আমরা ভেতরে ঢুকে দেখি আয়াস পাশের সোফায় হেলান দিয়ে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে আমাদের জন্য কতটা টেনশন করছে। আমাদের দেখেই উঠে দাঁড়ালো। আয়াস বলল স্যার আপনারা ঠিক আছেন? আমি বললাম আমরা সবাই ঠিক আছি, তোমাদের খবর বলো। অগ্নি বলল স্যার আমাদের যা করতে বলেছেন তা তো করে
করে রেখেছি। আমি বললাম গুড। আয়াস বলল স্যার পরে কথা হবে, আপনারা আগে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করছি। আমরা চলে গেলাম ফ্রেশ হতে, আর ওরা দুজন কিচেনের দিকে গেল। আমরা ফ্রেশ হয়ে এসে দেখি অগ্নি এবং আয়াস খাবার নিয়ে বসে আছে। আমি বললাম এ কি, তোমরা এখনো খাওনি দুজন? আয়াস বলল স্যার আপনাদের ছাড়া খেতে ইচ্ছে করেনি। আমি বললাম আচ্ছা বসে সবাই। আমি বলার পরে সবাই খেতে বসে যায়। অনলাইনে খাবার আগেই অর্ডার করে রেখেছিল ওরা দুজন। খাওয়ার মাঝখানে ওইখানের ঘটনা জানতে চায় ওরা। নীরব আর রাতুল পুরো ঘটনা খুলে বলে। খাওয়া শেষে সবাই এসে ড্রয়িং রুমে বসতে ফজরের আজান দিয়ে দেয়, আর তাই সবাই মিলে বাসায় একসঙ্গে সালাত আদায় করে নেই। ওদের দেখে বোঝা যাচ্ছে ঘুমানোর ইচ্ছে কারোই নেই, না থাকারই কথা। এই কেস সমাধান না করা পর্যন্ত কারোই শান্তি নেই। আমি বললাম শুনো সবাই, আগামী দুদিন আমাকে বিয়ের জন্য ব্যস্ত থাকতে হবে, তাই তোমাদের উপর চাপটা বেশি পড়বে, তবে খুব সাবধানে কাজ করবে, আর আমি যতটা পারি চেষ্টা করব। আগামী দুদিনের মধ্যে রাফসান চৌধুরী, হাসপাতালের সেই মহিলা, রাবেয়া চৌধুরী, রেজওয়ান চৌধুরী, রহমান চৌধুরী আর ছবিতে থাকা ব্যক্তি, এদের সম্পর্কে A to Z খবর আমার চাই। যেখান থেকে পারবে বের করবে, তবুও বের করতে হবে। এই 2 দিন তোমাদের অন্য কাজে কম মন দিলেও চলবে। আর হ্যাঁ, অফিসের চিন্তা করতে হবে না, এতে চাকরি চলে গেলে যাবে। আমাদের এখন আর ওই অফিসে কাজ নেই, আসল চাল তো চলছে বাহিরে। ওদের সাথে আরো অনেক কথা বললাম, এর মধ্যে ভোরের আলো ফুটে গেছে, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এখানেই। তারপর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আজ সন্ধ্যায় বোনের গায়ে হলুদ আর কাল বিয়ে। ইচ্ছে ছিল বিয়ের আগেই কেসটা শেষ করতে, কিন্তু পারিনি, জটলা পেকে গেছে। তাতে কি, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, এই ভেবে বাড়িতে ফিরি, আর ওরা 4 জন কাজে লেগে পড়ে। সকাল সকাল আমায় বাসায় ফিরে আসতে দেখে বাবা বললেন, আরে রাজ, কাজ শেষ তোমার? আমি বললাম পুরোপুরি শেষ হয়নি, আর কিছুদিন সময় লাগবে, তাই ভাবলাম ছোট বোনের বিয়েটা খেয়ে নেই, তারপর না হয় কাজে মন দেব। 2 দিনই তো সময়, তাই না? বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় বেশ খুশি হয়েছেন, তবে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন নিজের ছেলের জন্য। আর আমি হতবাগা, সব জেনেও কিছু বলতে পারছি না। বাবা বলল ঠিক বলেছ তুমি বাবা, আমাদের হাতে হাতে কিছু কাজ করে দিও। বুঝতেই তো পারছো এত বড় আয়োজন আমাদের একার পক্ষে সামলে ওঠা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর তার মধ্যে ব্যবসার কাজেও অনেক চাপ বেড়েছে। আমি বললাম চিন্তা করবেন না, আমি আছি তো, বলে বাবার হাত জোড়া নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেই। আমার এমন কাণ্ডে অনেকেই অবাক হয়ে যায়, আর তাই আমি হাতটা ছেড়ে উপরের দিকে হাঁটা ধরি। সিঁড়ির কাছে গিয়ে থেমে যাই, কারণ পেছনে শুনতে পাই কয়েকজনের নতুন কণ্ঠ, আর তাই ঘুরে তাকাই দেখার উদ্দেশ্যে। বাবা বলল এতক্ষণে তোমাদের আসার সময় হলো? খালামণি বলল আর বলিয়েন না দুলা ভাই, ওর কাজের এত চাপ। আঙ্কেল বলল হ্যাঁ ভাইজান, কাজের অনেকটাই চাপ বেড়েছে, কি করব বলুন, সব তো আর ছেড়ে আসা যায় না। আমারও কি ইচ্ছে হয় না বলেন দেশে আসতে? এদের কথা চলতে থাকে, এর মাঝে ভাইয়া ভাবি এসে সবার সাথে কুশল বিনিময় করে নেয়। মা তো এতদিন পর বোনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ওদের কাহিনী দেখে আমার চোখ দিয়ে কিছুটা পানি চলে আসে, যা সবার অগোচরেই মুছে নেই। আমি উপরের দিকে পা বাড়াই, পেছন থেকে কেউ আদি ভাইয়া বলে ডাক দেয়। নামটা শুনে আমি চমকে পেছনে তাকাই, আর দেখি সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, একবার আমার দিকে তো একবার নিশির দিকে। নিশি হলো ইসির ছোট বোন। নিশি বলল তুমি নিশ্চয় আদি ভাইয়া তাই না? আমি কি বলবো বুঝতে পারছি না, আর সেও আমার উত্তরের অপেক্ষা না করে গড়গড় করে কথা বলেই যাচ্ছে। ওরই বা কি দোষ, ছোট মানুষ তাই এত প্যাচগোজ বোঝে না, হয়তো কোনোভাবে আমার সম্পর্কে জেনেছে। আমি বললাম তুমি ভুল করছো, আমি তোমার আদি ভাইয়া না, আমার নাম রাজ। আর তোমার নাম? নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আমতা আমতা করে বলে আমি নিশিতা জামান। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আমি বললাম ইটস ওকে বলে সেখান থেকে চলে আসি। বাবা মা বোন এসেছে, অথচ ইসি গেল না কেন? ইসি কি বাসায় নেই? নিজের রুমে ঢোকার আগে একবার ওর রুমে উকি মারি, ওই তো ল্যাপটপে কাজ করছে। নিজের ফ্যামিলি এসেছে অথচ কোনো ফিলিংস নেই, ব্যাপার কি? আমি আর কিছু না ভেবে ঠোঁট বাঁকিয়ে নিজের রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। একটা কথা আমার মাথায় আসছে না, নিশি কেন আমাকে আদিব ভাইয়া বলল? আমি নিশিকে দেখিনি কোনো সময়, ওর জন্মের আগেই চলে গেছিলাম। সবার কথা শুনে জানলাম ওই ইসির বোন, তাহলে ওর তো আদিবকে জানার কথা না। প্রশ্নগুলো রয়ে গেল মনে, উত্তর নেই। যাকে নিশির সাথে কখনো কথা হলে জেনে নেব, এখন এই চিন্তা বাদ। তাই উঠে নিচে গেলাম, বাবা আর ভাইয়ার হাতে হাতে কাজ করে দিচ্ছি। সবাই ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও খেয়াল করলাম ইসি সবাইকে এড়িয়ে চলছে। সবাই বলতে ওর বাবা মা আর কি, উনাদের মনটা খারাপ হয়ে গেল, আর তা দেখে আমারও খারাপ লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, শুরু হয়ে গেছে হলুদের আয়োজন। ছেলের বাড়ি থেকে কয়েকজন এসেছে হলুদ নিয়ে, তাই সবাই ওদের নিয়ে ব্যস্ত। ইসিও আছে এখানে, তবে খুব চিন্তিত। কি নিয়ে চিন্তা করছে ঠিক বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান আরো জমজমাট হয়ে ওঠে। সবাই ভীষণ খুশি, আনন্দ আর হৈহুল্লোড়ে পুরো বাড়ি মুখরিত। এখন সবকিছুর মধ্যেই একটা ঘটনায় আমার খুব খারাপ লাগছে, চলুন সেটা দেখি। নিশি বলল আপু পাপা তোমায় ডেকেছে। ইসি নিশ্চুপ। নিশি বলল এই আপু। ইসি বলল যা পরে দেখে নেব।
নিশি চলে যায় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, ইস্যু একটু শোন না মা। ইসি বলল, বলো। আঙ্কেল বলল, এখনো আমাদের উপর তোর রাগ কমেনি? ইসি বলল, এখানে এসব বলার জন্য ডেকেছো? আঙ্কেল বলল, ভালো লাগছে না মামনি। ইসি বলল, দেখো পাপা, বাদ দাও পুরনো টপিক। বলে ইসি এখান থেকে চলে যায়। আমি বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি, তাই আবার কাজে মন দেই। কিছুক্ষণ পর আমার হাতের কাজটা শেষ করে আমি ইসিকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও নেই। ছাদে দেখে আসি বলেই ছাদের দিকে গেলাম। বিয়ে বাড়ির আয়োজনের জন্য বেচারা ছাদটা অসহায়ভাবে পড়ে আছে, তবে এখন অসহায় লাগছে না। চাঁদের আলোয় ঝলমল করছে ছাদের রেলিংগুলো, টবের মধ্যে থাকা ফুলগুলো অপরূপ লাগছে জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয়। তারই একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইসি, লাল পাড়ে হলুদ শাড়ি পরা, চুলগুলো খোলা, সমস্ত পিঠে এলোমেলো ভাবে ছড়া আছে চুলগুলো। সাধারণত পুলিশের দায়িত্বে থাকা মেয়েরা কতটা সুন্দর সেটা বোঝা মুশকিল হয়ে পড়ে তাদের কাজের ভারে আর পোশাকের আড়ালে। অনেকক্ষণ থেকে আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার দিকে খেয়াল নেই। আমি গলাটা হালকা একটু ঝাড়া দিলাম, কারো গলার শব্দ শুনে পেছনে ফিরে তাকায়। আমি একদম কাছাকাছি থাকায় ফিরে আমার মাথার সাথে ওর মাথা বাড়ি খায়। আমি বললাম, বাবা গো, মা গো, মেরে দিল গো। এসি বলল, আপনি এখানে কি করছেন? এতটাও লাগেনি, এত সিন ক্রিয়েট না করলে ভালো হয়। আমি বললাম, একই প্রশ্ন তো আমিও করতে পারি। কপালে হাত ডলতে ডলতে কথাটা বললাম। ইসি বলল, আজব তো, আপনি রাতের বেলায় ছাদে কি করছেন? আমি বললাম, ভাড়া দেওয়ার সময় তো বলেনি রাতে ছাদে উঠা যাবে না। ইসি বলল, যত সব ফালতু লোক। কথাটা বলে ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, ও হ্যালো, রাগের ঠেলায় তো ফোনটা রেখেই চলে যাচ্ছেন। বলেই আমি ফোনটার ফ্ল্যাশ লাইটটা অন করতে টান মেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আবারও চলে যাবে, ঠিক তখন আমি বললাম, দাঁড়ান। ইসি আমার দিকে আবারও ভ্রু কুচকে তাকায়। আমি বললাম, একটা কথা ছিল আপনার সাথে। ইসি বলল, ওহ, তার মানে আমাকে ফলো করেই ছাদে এসেছেন? আমি বললাম, এরকম বলতে পারেন। ইসি বলল, তা বলুন, কি বলতে চান? আমি বললাম, জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, তবুও বলছি, আপনি আপনার বাবা মায়ের মনে কেন কষ্ট দিচ্ছেন? ইসি বলল, হু আর ইউ? আমি বললাম, দেখুন, আমি জানি আমি কেউ না, কিন্তু আপনার ব্যাপারটা ঠিক করেননি। ইসি বলল, জাস্ট শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার যেন না শুনি। বলেই রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল, আর আমি বোকার মতো চেয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি নিজেও বেরিয়ে পড়ি। রাতটা পেরিয়ে যায়, অনেকেই ঘুমিয়েছে, তবে আমার ঘুম হয়নি, তাই জেগেই ছিলাম। ফজরের নামাজটা রুমে পড়ে নেই, তারপর একটু নিচে যাই। যে যেভাবে পারছে ঘুমাচ্ছে। ইসিও সোফায় ঘুমিয়ে আছে। সবার শোয়ার স্টাইল দেখে আমার মন খুলে হেসে গড়াগড়ি খেতে মন চাইছে, কিন্তু না, হাসা যাবে না। আমি বাহিরে বের হই, সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে ওঠে। এত সকালে আবার কে? ফোনটা রিসিভ করে অপর পাশের কথা শুনে আমি বললাম, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল আয়াসের, সে হাসপাতাল থেকে ফোনটা দিয়েছে, তাই ফোনটা কেটে আমি সাথে সাথে হাসপাতালের দিকে ছুটে যাই। হাসপাতালে পৌঁছে দেখি রৌফ চৌধুরী দাঁড়িয়ে আছেন রাফসান চৌধুরীর বেডের সামনে, আর তার উল্টো দিকে ঘুরে আছেন সেই মহিলা যার মুখটা এখনো আমি দেখতে পাচ্ছি না। আমি বললাম, উনি এখানে? আয়াস বলল, হুম স্যার। আমি বললাম, কখন আসছেন? আয়াস বলল, উনার ঢুকার সাথে সাথেই আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি বললাম, শোনা তো যাচ্ছে না, কিছু কি বলেছে? আয়াস বলল, স্যার, মিস্টার চৌধুরীর মুখ দেখে মনে হচ্ছে কোনো একটা সমস্যায় আছে। আমি বললাম, এই রৌফ চৌধুরী মানুষটাই একটা সমস্যার কারখানা, দেখা যাক কি হয়। তুমি থাকো, আমাকে যেতে হবে, না হলে ওইদিকে আবার সন্দেহ করবে। আয়াস বলল, ওকে স্যার। বলেই আমি বেরিয়ে এলাম। এদিকে বিয়েতে সবাই ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে সব বরযাত্রীরা চলে আসে। বিয়েতে আরুর ছোট ভাইয়ের দায়িত্বটা আমি পালন করেছি। আমার এখানে আসাটা সার্থক হয়েছে। আর কি লাগে, বিয়ে বাড়িতে দুজন মানুষের মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল, একজন ইসি আর একজন রৌফ চৌধুরী। ইসির চিন্তার কারণ আমি জানি, তবে চৌধুরী সাহেবেরটা ঠিক ধরতে পারছি না। আমি বিয়ের প্যান্ডেলে একপাশে দাঁড়িয়ে ফোন টিপছি, এমন সময় পেছন থেকে কারোটাকে পেছনে ফিরে তাকাই। নিশি বলল, এই যে ভাইয়া, আপুকে দেখেছেন? আমি বললাম, মানে? নিশি বলল, ওপস, সরি, আপনি তো আবার এই বাড়ির কেউ না। আমি বললাম, তুমি কার কথা জিজ্ঞেস করছো? নিশি বলল, আমার আপু ইশিতা জামান, চিনেন নাকি? আমি বললাম, হুম, দেখেছি তো, কেন খুঁজছো? নিশি বলল, দরকার ছিল। আমি বললাম, তুমি যাও, আমি খুঁজে দেখছি। নিশি বলল, থ্যাঙ্কস ভাইয়া, খুঁজে পেলে আমার কথা বলবেন। আমি বললাম, ওকে। এই বলে ওকে বিদায় করে দেই। তারপর সারা বাড়িতেও কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সারাটা সময় চোখে চোখে রেখেছি। শিট, একটুর জন্য অন্যমনস্ক হয়ে যাওয়ায় কোথায় চলে গেল? ও কি আমার উপর নজর রেখেছিল নাকি? যাই হোক, এখন বাইরে খুঁজতে হবে, তাই গেটের বাইরের দিকে চলে যাই। আমি এখন বাইরে দাঁড়িয়ে ভাবছি কোথায় খুঁজি। এমন সময় পেছনের দিকে ঘুরে বাড়ির গেট দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখি ইসি সবার সাথেই আছে। এটা কেমন করে সম্ভব? আমি তো সারা বাড়ি খুঁজে এলাম এই মাত্র, কোথায় ছিল তাহলে? আমি নিজেও আবার ফিরে আসি। ভালোই ভালোই বিয়েটা সম্পূর্ণ হয়। পুরো বিয়েতেই ইসি একটু পর পর মিসিং ছিল। বিষয়টা নোটিশ করেছি আমি, কিন্তু কোথায় গেছে তা খুঁজে পাইনি। বিয়ে শেষে চলে এলো বিদায়ের পালা। কোণে বিদায়ের সময়। বিয়েটা আমার বোনের
স্বইচ্ছাই হয়েছে, তবুও কেন এত কান্নাকাটি? বাবাকে জড়িয়ে ধরে আরো চিৎকার করে কাঁদতে কাঁদতে একবার জ্ঞান হারিয়ে ফেলে, আর তাই সবাই ব্যস্ত হয়ে পড়ে সেদিকে। আমি দূরে দাঁড়িয়ে সবটা দেখছি, মনটা আমারও ভীষণ খারাপ হয়ে আছে। এসব ভাবনার মাঝে নোটিশ করি মিস্টার চৌধুরী বাবাকে কিছু একটা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন। আমার সন্দেহ হয়, কিন্তু আমার বের হওয়ার উপায় নেই, তাই তাড়াতাড়ি ফোনটা বের করে রাতুলকে কল দেই। আমি বললাম হ্যালো। রাতুল বলল হ্যালো স্যার। আমি বললাম কোথায় তুমি? রাতুল বলল স্যার একটা কাজ করছি, তবে বাসায় আছি। আমি বললাম কাজটা রাখো, আর এখনই মিস্টার চৌধুরীর ফোন নাম্বারটা নাও আর ট্র্যাক করো ফাস্ট। রাতুল বলল ওকে স্যার। রাতুলকে উনার নাম্বারটা দিয়ে দেই, আর আমি বিয়ে বাড়ির কর্মকাণ্ড দেখতে থাকি। এদিকে আরেকজন বেরিয়ে পড়ে, কাউকে কিছু না বলে। ঠিকই বুঝেছেন আপনারা, ইসি বেরিয়েছে। এবার আমার চোখ ফাঁকি দিতে পারেনি, আমিও পিছু নেই। অনেকটা রাস্তায় চলে এসেছি, মুখোমুখি হওয়ার থেকে বাঁচতে একটু আড়ালে দাঁড়াই, কিন্তু এখান থেকে বেরিয়ে দেখি ইসি গায়েব। গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল। ফোনটা বেজে উঠে। আমি বললাম হ্যালো। রাতুল বলল হ্যালো স্যার। আমি বললাম বলো। রাতুল বলল স্যার মিস্টার চৌধুরীর নাম্বার হাইওয়েতে যাওয়ার পর অফ হয়ে যায়, আমি এখন হাইওয়েতে আছি। আমি বললাম উফ শিট, চলে এসো, পরে দেখে নেব। আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় লক্ষ্য করলাম আমার পেছনে কেউ আছে। তাকিয়ে তো আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ইসি বলল আমাকে ফলো করছেন? আমি কি বলবো বুঝতে পারছি না। ইসি বলল কি হলো, কথা কানে যায় না? কেন ফলো করছেন আমায়? কে আপনি? আমি বললাম দেখুন আমি আপনাকে ফলো করছি না। ইসি বলল শাট আপ, মিথ্যে বললে আপনার কি হাল করব তা কল্পনাও করতে পারবেন না। আমি মনে মনে বললাম কোথায় ফেসে গেলাম, এই তো দেখি আমার থেকে এক ধাপ উপরে। কি করি এখন? ইসি বলল হু আর ইউ, অ্যান্সার মি। আমি বললাম আই এম রাজদীপ আহমেদ। ইসি বলল একটা চর মেরে তোর সব দাঁত ফেলে দেব। আমি বললাম কি সব বলছেন আপনি, তুই তুকারি করছেন আমায়? ইসি বলল আমার পিছু কেন নিয়েছিলি বল। আমি বললাম দেখুন মিস ইশিতা জামান, পুরো শহরটা আপনার একার নয়, তাই আমি কখন কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নয়। ইসি বলল আলবাত বাধ্য, কারণ আপনি আমায় ফলো করছেন। আমি বললাম আপনি কি কোনো ক্রাইমের সাথে যুক্ত? ইসি বলল হোয়াট? আমি বললাম তা না হলে কে আপনাকে ফলো করছে, কে পিছু নিচ্ছে তা নিয়ে এত মাথা ব্যথা কেন? হয়। ইসি আর কিছু বলল না, আমার সামনে থেকে চলে গেল। আমি পেছন থেকে একটু জোরেই বললাম ও হ্যালো, টু বি কেয়ারফুল ওকে। ও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে কিছু বলবে, তার আগেই আমি ফোনটা কানে নিয়ে ওকে পাশ কাটিয়ে হাঁটা ধরলাম। বাসায় ফিরে দেখি কোণে বিদায় শেষ, সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমাকে ঢুকতে দেখে বাবা বলল রাজ। আমি বললাম জি। বাবা বলল কোথায় ছিলে তুমি? আমি বললাম আসলে আঙ্কেল আমার একটা বন্ধু কল দিয়েছিল, ওর একটা সমস্যা হয়েছে তাই গিয়েছিলাম। বাবা বলল ও আচ্ছা, আসলে তোমায় একটু দরকার ছিল তখন, কিন্তু সারা বাড়িতে তোমায় খুঁজে পাইনি। আমি বললাম সরি আঙ্কেল, আসলে বন্ধুর কাজটা একটু বেশি জরুরি হয়ে পড়েছিল, তাই না গিয়ে পারলাম না। আমার কথা শুনে উপস্থিত দুজন ব্যক্তির চেহারাটা অন্যরকম লাগছে। একজন হলেন আমার ভাবি, যাকে আমি ওই দিন রাতে ধরা পড়ার পর বন্ধুর কথা বলেছিলাম, আর একজন ইসি, সে তো ভালো করেই জানে আমি মিথ্যা বলছি। ড্রয়িং রুমে সবাই যার যার কাজে ব্যস্ত, আমিও কিছুক্ষণ থেকে চলে এলাম নিজের রুমে। ফ্রেশ হয়ে এসে বসে আছি, এমন সময় কেউ আমার রুমের বাইরে নক করছে। এখন এই সময় কে এলো বুঝতে পারছি না, তাই হাত থেকে ফোনটা রেখে রুমের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখলাম। দরজাটা খুলে দেখি ভাবি যান আমার বাহিরে দাঁড়িয়ে আছে। আমি বললাম আপনি এখানে কি ব্যাপার? ভাবি বলল কি করো তুমি রুমের ভেতর? আমি বললাম কই কিছু না তো। ভাবি বলল দরজা খুলতে এতক্ষণ লাগে? আমি বললাম আসলে আমি ওয়াশরুমে ছিলাম তাই তো। ভাবি বলল নিচে চলো তোমাকে খেতে ডাকছে। আমি বললাম আপনি যান আমি আসছি। ভাবি বলল একটা কথা ছিল। আমি বললাম জি বলুন। ভাবি বলল তোমার ওই বন্ধুটা যখন ঢাকা শহরে নতুন আর এত সমস্যায় পড়ে, তখন এক কাজ করো ওকে তুমি তোমার সাথেই রেখে দাও। আমি বললাম কোথায় রাখবো, আমি তো নিজেই অন্যের বাসায় থাকি। ভাবি বলল সমস্যা নেই, আমি বাবাকে বলবো। আর ছেলেটা এত সমস্যার মধ্যে থাকে যার জন্য রাত বিরেতে বিয়ে বাড়ি রেখে তুমি ছুটে যাও, এর থেকে ভালো সাথেই রাখো। আমি শুধু জোরপূর্বক হাসার চেষ্টা করলাম। ভাবি বলল আচ্ছা দেরি হয়ে যাচ্ছে নিচে এসো। আমি বললাম আসছি। কি করি এখন? ভাবি কি সন্দেহ করছে আমাকে? ধুর ভাল লাগে না, এই ভাবি আবার কোনো পুলিশ টুলিশ কিনা আল্লাহ মালুম। আমি নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই আছে, আমিও একটা চেয়ার টেনে বসে পড়ি। সবাই খাওয়ায় ব্যস্ত। এমন সময় ভাবি বলে উঠল বাবা রাজ একটা আর্জি জানাতে চায়। আমি চোখ কুচকে ওনার দিকে তাকালে আমায় ইশারায় আশ্বস্ত করেন। বাবা বলল কি বলো। চেয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাবি বলল আসলে বাবা রাজের একটা বন্ধু এই শহরে নতুন। ভাবি সবটা খুলে বলে, সেদিন রাতের ঘটনা পর্যন্ত। যা শুনে আমার গলায় খাবার আটকে যায়। খালামণি এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেন, আর আমি সেটা ঢকঢক করে খেয়ে নেই। বাবা বলল আচ্ছা বেশ রাজ, যতদিন তোমার বন্ধু শহরটা ভালো করে না চিনতে পারছে ততদিন তুমি ওকে এই বাড়িতে তোমার সাথে রাখতে পারো, আমাদের সমস্যা নেই। আমি বললাম আচ্ছা। মা বলল আজ আমাদের আদি যদি থাকতো তাহলে ওর বন্ধুরা এমন বিপদ হতে পারতো। সমস্যা নেই বাবা, তুমি আনতে পারো। খাওয়া শেষ করে রুমে
রুমে চলে আসি। আমি বুঝতে পারছি না বাড়ির সবাই এত চেঞ্জ হলো কি করে, আর তার থেকে বড় চিন্তা এখন বন্ধু কোথায় পাই। তারপর চট করে মাথায় আসে একজনের কথা। তারপর আমি তাকে ফোন করে সবটা বুঝিয়ে বলি, আর সে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই আছে এখানে, বাবা, ভাইয়া আর আঙ্কেল মানে ইসির বাবা কিছু নিয়ে আলোচনা করছে। আলোচনার মূল বিষয় তাদের অফিস, ব্যবসা এইসব, আর অন্যরা তাদের নিজেদের কাজে ব্যস্ত। আমি গিয়ে এক কাপ কফি চেয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। ভাবি বলল আমি দেখছি। মা বলল আচ্ছা যাও। দরজা খুলে দেখে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, হাতে একটা ভারী ব্যাগ আর কাঁধে একটা গিটার। সে বলল এটা কি আফজাল আল ইমরান আঙ্কেলের বাড়ি? ভাবি বলল জি, আপনাকে তো চিনলাম না। সে বলল জি, আমি সুজন, রাজদীপের বন্ধু। ভাবি বলল আচ্ছা ভেতরে আসুন। ভাবি একটা লোককে ভেতরে নিয়ে আসছে দেখে সবাই সেদিকে তাকায়, আর আমি উঠে গিয়ে ছেলেটার সাথে হাত মেলাই। সে আমাদের ডিপার্টমেন্টের একজন ভারপ্রাপ্ত অফিসার। কাজের সূত্রে ওর সাথে পরিচয় হলেও আমরা মোটামুটি বন্ধুর মতো। আমি বললাম দোস্ত আয়। আঙ্কেল, ও হলো আমার বন্ধু সুজন, যার কথা কাল ভাবি বলেছিল। বাবা বলল ওহ আচ্ছা, বসো বসো। এভাবে সবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়ে আমি ওকে আমার রুমে নিয়ে আসি। আমি বললাম এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলছি। সুজন বলল ওকে গুরু। সুজন ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে এগোলে একজন এসে আমাদের দুজনকে নিচে যেতে বলে। আমি সুজনকে নিয়ে নিচে চলে যাই। সবাই খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর ইসি এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সবাই চুপচাপ খাবার খেয়ে চলেছে। হঠাৎ ভাইয়া বলে, তা মিস্টার সুজন তুমি কি করো? ভাইয়ার কথাটা শুনে ইসি ঘাড় উঁচু করে সুজনের দিকে তাকায়, ভ্রুযোগল কুচকে। বোঝার চেষ্টা করছে ছেলেটা আসলে কে। শত হলেও পুলিশের চোখ বলে কথা। সুজন বলল আপাতত কিছু করছি না, শহরে নতুন এসেছি, দেখা যাক, আগে তো ভালো করে দেখে নেই। আঙ্কেল বলল ঠিকই, আগে শহর চিনে নাও। আমি তো শুনলাম তুমি কিছুই চিনো না, আর বারবার বিপদে আটকে যাও। সবাই কথা বলছে আর আমি শুধু ইসির রিয়াকশন দেখছি, কারণ ও খুব ভালো করেই জানে আমি কাল কোনো বন্ধুর কাছে যাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি আমার রুমে, কিন্তু সুজন আসতে পারেনি। ড্রয়িং রুমে সবার সাথে গল্প করতে বসেছে। আমি ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পানির প্রচন্ড তৃষ্ণা পায়, অথচ জগটা দেখি খালি। এত পানি কখন খেয়ে ফেললাম বলেই জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে একটু এগোতেই ইসির সামনাসামনি হয়ে যাই। আমি কোনো রকমে ওকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমার হাতে একটা হ্যাচকা টান মেরে কিছুটা পেছনে নিয়ে আসে। জায়গাটা আমার আর ভাইয়ার রুমের মাঝামাঝি অংশে খালি জায়গা। ইসি দেওয়ালের সাথে আমার হাত চেপে ধরে আছে। যদিও ও প্রচন্ড জোরে চেপে ধরেছে, তবুও আমি চাইলে নিজেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু ইচ্ছে করছে না। আমি বললাম কি করছেনটা কি আপনি? ইসি বলল একদম চুপ, সোজা হয়ে দাঁড়ান। আমি বললাম মানে? আমি কিন্তু চিৎকার করব। ইসি বলল মেরে এখন নাকটা ফাটিয়ে দেব বলে দিলাম। ড্রামাটা আপাতত আমার সামনে করা বন্ধ করুন। আমি বললাম কিসের কথা বলছেন আপনি? ইসি বলল জাস্ট স্টপ দিস। কে আপনি? কেন নিজের পরিচয় লুকাচ্ছেন? আমি বললাম ম্যাডাম আমি বুঝতে পারছি না আপনি কি সব বলছেন। ইসি বলল আমার পরিবারের মানুষগুলোকে সহজ সরল পেয়ে আপনি তাদের বোকা বানাচ্ছেন, তাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজের কাজ করে নিচ্ছেন। আমি বললাম কিসের ইমোশন? ইসি বলল একদম নেকা সাজার চেষ্টা করবেন না। আমি বললাম আমি সত্যি বুঝতে পারছি না আপনি ঠিক কোন ইমোশনের কথা বলছেন। ইসি বলল এ বাড়ির লোক আপনাকে তাদের ছোট ছেলের স্থানটা প্রায় দিয়েই দিয়েছে। আমি বললাম এটা কি আমার দোষ ম্যাডাম? ইসি বলল দোষ গুণ বুঝি না, বুঝতে চাই না আপনি কে, কি করেন, এগুলোর মুখস্থ আমি খুব শীঘ্রই খুলে দেব। আমি বললাম আপনি আমায় ভুল বুঝছেন। ইসি বলল জাস্ট শাট আপ, এই বাড়িতে থাকুন, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, তবে এই বাড়ির কারো ক্ষতি করার প্ল্যান যদি করে থাকেন তো সেটা অচিরেই শেষ করে দিন, না হলে এর ফল ভালো হবে না। আমি আর কিচ্ছু বলতে পারছি না। শেষ পর্যন্ত ও আমায় এতটা নিচে নামিয়ে দিল, আমি আর নিজের পরিবারের ক্ষতি করার প্ল্যান করব? এটা ভাবলি কি করে ইসি? কথাগুলো আমি মনে মনেই ভাবছি, ওরই বা দোষ কি? ও তো আর জানে না আমি কে। আমি ঠাই এখানেই দাঁড়িয়ে আছি। ইসি চলে যেতে নিয়ে আবার কি ভেবে যেন ফিরে এসেছে। ইসি বলল আর একটা কথা কান খুলে শুনে নিন এবং মাথায় ঢুকিয়ে নিন, আদির জায়গাটা নেওয়ার কথা ভুলেও ভাববেন না। এই বাড়ির লোকেরা আপনাকে আদির স্থান দিলেও আমি কোনোদিন সেটা হতে দিব না। এবারও আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, আর ও আমার উত্তরের অপেক্ষা না করেই চলে যায়। আমি বোকার মতো ওর যাওয়ার দিকে চেয়ে আছি। আমাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুজন কিছুটা অবাক হয়, কারণ ও দেখেছে ইসিকে এখান থেকে বের হতে। সুজন বলল এই গুরু। আমি বললাম হুম বল। সুজন বলল কি বলবো, এখানে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম কই কিছু না তো। সুজন বলল কথা লুকাচ্ছ কেন? গুরু এমনটা কিন্তু কথা ছিল না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলছি, আগে পানিটা নিয়ে আসি, তারপর রুমে এসে তোমায় সবটা বলছি। সুজন বলল আমায় দাও, আমি নিচে গিয়ে নিয়ে আসি। আমি বললাম না থাক, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। সুজন বলল আরে গুরু দাও তো, বলে জগটা আমার হাত থেকে নিয়ে নিচে চলে যায়, আর আমি চলে যাই রুমে। রুমের ভেতরে সোফায় হেলান দিয়ে বসে ইসির কথাগুলো ভাবছি। হঠাৎ নিচ থেকে চিৎকারের আওয়াজ পেলাম। আমি বললাম কি হলো, নিচে চিৎকার করছে কে? আমি রুম থেকে বের হয়ে নিচে নামিনি, দোতলার উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। দেখছি
নিচে আমার আগে সবাই পৌঁছে গেছে ঘটনাস্থলে। নিশির সারা শরীর ভেজা, বুঝতে আর বাকি নাই কে করেছে, কারণ পাশেই জগ হাতে নিয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে সুজন। নিশি বলল, ইউ ইডিয়েট। সুজন বলল, ম্যাডাম দেখুন আমি ইচ্ছে করে করিনি, প্লিজ বিশ্বাস করুন। আন্টি আমি ইচ্ছে করে করিনি। অপরাধীর মতো মুখ করে মায়ের কাছে গিয়ে কথাটা বলল সুজন। মা বলল, নিশি মামনি ও তো ইচ্ছে করে করেনি বলছে, তুই আর রাগ করিস না, যা ভেতরে গিয়ে চেঞ্জ করে নে। খালামণি বলল, যা, খালি খালি ওভার রিয়েক্ট করিস, তোদের দু বোনের স্বভাব। এইটুকু বলে খালামণি ইসির দিকে তাকিয়ে থেমে গেলেন। আর কিছু না বলে উনি চলে গেলেন, আর বাকিরা যার যার কাজে। ইসি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, ওর মায়ের চলে যাওয়ার পথে তাকিয়ে। আর আমি উপরে দাঁড়িয়ে সবটা দেখলাম। কিছুক্ষণ পর সুজন পানি নিয়ে রুমে ঢুকলো। আমি বললাম, পানিটা অনিচ্ছাকৃত ভাবেই পড়েছিল? সুজন বলল, এটা কেমন প্রশ্ন গুরু, আমি ইচ্ছে করে কেন ফেলবো? আমি বললাম, আমি কিন্তু তোমাকে খুব ভালো করেই চিনি। সুজন আর আমি একসঙ্গে ট্রেনিং করেছি। আর্মিতে আসলেও সে মোটেও আর্মির মন মানসিকতা নিয়ে আসেনি, সব সময় কারো না কারো পিছু লাগতো। যখন আমাদের খুব কঠিন কাজ দেওয়া হতো তখন ট্রেনিং শেষ করে ও ট্রেনারের পিছনে লাগতো আর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করত। সুজন বলল, আমি কিন্তু এখন অনেক পাল্টে গেছি। আর হ্যাঁ, এখন পানিটা অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে। আমি বললাম, আচ্ছা। সুজন বলল, বাদ দাও, তুমি এখন ওখানকার ঘটনা বলো। আমি বললাম, কখনকার? সুজন বলল, ভুলে গেলে? আরে ওই যে তুমি জগ নিয়ে দাঁড়িয়েছিলে স্ট্যাচুর মতো। আমি বললাম, ওহ আচ্ছা, বলছি শুনো। তারপর ওখানকার খণ্ডচিত্র আমি তুলে ধরি সুজনের কাছে, পুরোটা বলিনি। আর এটাও সে জানে না আমি এই বাড়ির ছেলে। সুজন বলল, ওহ আচ্ছা বুঝলাম। আমি বললাম, কি বুঝলে? সুজন বলল, যা বললে। আমি বললাম, আচ্ছা বাদ দাও। আর হ্যাঁ, তুমি না তুই করে বলার অভ্যাস করো, না হলে আবার সন্দেহের শিকার হতে হবে। সুজন বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আর হ্যাঁ, এখানে কিন্তু আমার বন্ধুর অভিনয় করলে চলবে না, ভুলে কিন্তু যেও না আমাদের আসল দায়িত্ব। সুজন বলল, ডোন্ট ওয়ারি গুরু। তারপর দুজনে মিলে ল্যাপটপে কাজ করতে বসি, যদিও কাজ না, আমি সুজনকে পূর্বের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। সুজন বলল, বুঝলাম, আর চিন্তা করো না, আমরা সবাই তো আছি। আমি বললাম, তোমরাই ভরসা, আমি একা কি করতে পারি আর। দুজনে এইভাবে কথা বলতে বলতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা কেটে দিয়ে সুজনের দিকে তাকাই, দেখি সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কাজ অনেক এগিয়ে গেছে সুজন। সুজন বলল, কে ছিল? আমি বললাম, চলো যাই আমরা গিয়ে পুরো ঘটনা শুনে আসি। আমি আর সুজন দুজনেই তৈরি হয়ে নেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আর বের হওয়ার সময় বাসায় বলে আসি, আজ আমরা বাইরেই খেয়ে নেব, সুজনকে শহর ঘুরতে নিয়ে যাচ্ছি। আমরা দুজন বের হচ্ছি আর ইসি বাইরে থেকে ভেতরে ঢুকছে। যাক, নিশ্চিন্ত হলাম, মনে হয় আজকে আর পিছু নিবে না। আমি বললাম, বাইকটা বের করে নিয়ে আসি। সুজন বলল, আমি বাইক নিয়ে এলে সুজন আমার পেছনে উঠে বসে, তারপর আমি চালানো শুরু করি। সুজন বলল, এখন আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, চলো গিয়েই দেখি, আমাদের জন্য গুড নিউজ নিয়ে বসে আছে। সুজন বলল, কে সে? আমি বললাম, আরে ভাই একটু অপেক্ষা কর। সুজন আর কিছু বলল না। আমার বাইকটা একটা বড় ক্যাফের সামনে ব্রেক মেরে থামিয়ে দিলাম। ওকে ইশারায় নামতে বললে সে নেমে যায়, আর আমি বাইকটাকে সাইডে পার্কিং করে ভেতরে চলে আসি। ভিতরে একটা কোনার টেবিলে দুটো ছেলে বসে আছে। আমি তাদের দিকে আঙ্গুল দেখিয়ে সুজনকে বলি, ওই যে দেখো, এদের দুজনের নাম একজন নীরব, অন্যজন রাতুল। যে চারজন আমার সাথে আছে ওরা তাদের মধ্যে দুজন। সুজন বলল, আচ্ছা। আমি বললাম, চলো ভেতরে যাই। আমাকে দেখে ওরা দুজন উঠে দাঁড়ালো। নীরব বলল, হ্যালো স্যার, কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? রাতুল বলল, জি স্যার, আমরাও ভালো। আমি বললাম, এ হলো সুজন সরকার। সুজন বলল, হ্যালো। সে দুজনের সাথে কুশল বিনিময় করে নিল, আর আমি ওদের পরিচয় দিয়ে দিলাম। আমি বললাম, কি অর্ডার করব বলো, কি নেবে? রাতুল বলল, কিছু না স্যার, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। সুজন বলল, আমরাও তো সেম। আমি বললাম, তাহলে 4টা কফি অর্ডার করে দেই। যেই কথা সেই কাজ, ওয়েটারকে ডেকে অর্ডার করে দিলাম। আমি বললাম, এবার কাজের কথা বলো। নীরব বলল, স্যার সবকিছু এখন পানির মতো পরিষ্কার। বলেই ওরা সব বলা শুরু করলো। আমি বললাম, গুড জব ফর এভরিওয়ান। আমাদের কথা সুজন বুঝতে পারেনি, তাই সে বলে তাকে যেন এখানেই সবটা বুঝিয়ে বলা হয়। আমি বললাম, ঠিক আছে বলছি, শুধুমাত্র তোকে না, আমার পাঠক পাঠিকাদেরও বলি ঘটনা, যার খণ্ডচিত্র তাদের আগে থেকেই জানা। সুজন বলল, বলো। আমি বললাম, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম তো শুনেছিস? সুজন বলল, আমি বললাম, এই কোম্পানির বর্তমান কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী আর উত্তরসূরি তার পুত্র রোহান চৌধুরী, কিন্তু রোহানের পিতা রৌফ চৌধুরী নন। সুজন বলল, তাহলে কে? আমি বললাম, বলছি, রোহানের মা রাবেয়া চৌধুরী আর নানা ছিলেন রহমান চৌধুরী, যার কোনো ছেলে সন্তান ছিল না। রহমান চৌধুরী তার কন্যা রাবেয়া চৌধুরীকে বিয়ে দেন একজন ব্যবসায়ীর সাথে, যার নাম রেজওয়ান চৌধুরী। দুর্ভাগ্যজনকভাবে রোহানের জন্মের 1 বছর পর একটা অ্যাক্সিডেন্টে মারা যান রোহানের বাবা। এই অল্প বয়সে মেয়েকে বিধবা হতে দেখে ভেঙে পড়েন মিস্টার রহমান চৌধুরী। এরই মধ্যে একদিন তিনি ব্যবসার কাজে দেশের বাইরে যান এবং সেখানে একজন সুদর্শন ছেলের সাথে দেখা হয়। ছেলেটি বিদেশে মিস্টার রহমান চৌধুরীকে অনেক সাহায্য করে, তার খেয়াল রেখেছে, সব কাজে সাহায্য করেছে। ছেলেটি ছিল ভাগ্যান্বেষী একজন মানুষ
সে কাজের উদ্দেশ্যে গিয়েছিল সেখানে, আর তখনই দেখা হয়ে যায় মিস্টার চৌধুরীর সাথে। ধীরে ধীরে সে হয়ে ওঠে রহমান চৌধুরীর একজন বিশ্বস্ত সহযোগী। সেই বিশ্বস্ত লোকটাই হলেন বর্তমান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী। সুজন বলল, বাহ, এ তো দেখি সেই রকম ভাগ্য গুরু। আমি বললাম, রৌফ সাহেব অতি চালাক একটা প্রাণী। রহমান সাহেবের ভেঙে পড়ার কারণটা খুব ভালো করেই বুঝে নেয়। রোহানের যখন 3 বছর বয়স তখনই সাহস করে প্রস্তাব করে বসে তিনি রাবেয়া চৌধুরীকে বিয়ে করতে চান, আর রোহানকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রাতুল বলল, স্যার, দাবার চাল কিন্তু মাঝখানে আরো চেলেছেন উনি। আমি বললাম, কি রকম? নীরব বলল, স্যার, মিস্টার চৌধুরী কিন্তু আগে থেকেই বিবাহিত ছিল। আমি বললাম, কি? রাতুল বলল, আজকের খবর তো এটাই। নীরব বলল, রাফসান চৌধুরী মিস্টার রৌফ চৌধুরীর আগের স্ত্রীর ছেলে। আমি ওদের কথা শুনে পুরোই হা। নীরব বলল, অবাক আমরাও হয়েছিলাম, এজন্যই আপনাকে ডেকেছি স্যার। নীরব বলল, হাসপাতালে রাফসানের কেবিনে বসে থাকা মহিলা উনি রাফসানের মা আর রৌফ চৌধুরীর প্রথম স্ত্রী। সুজন বলল, ওয়েট, কি বললে? প্রথম স্ত্রী? তার মানে সে আগে থেকেই বিবাহিত? আমি বললাম, জল তো সেদিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। রাতুল বলল, শুধু তাই নয় স্যার, সে যে বিবাহিত এই কথাটা তিনি লুকিয়ে গেছেন সবার কাছ থেকে। বাংলাদেশে আসার পর রহমান চৌধুরীর সাথে কাজ করে এবং রহমান সাহেবের চক্ষু অগোচরে অঢেল টাকা পয়সা হাতিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স করে নেন, আর তারপর আগের স্ত্রী আর ছেলেকে পাঠিয়ে দেন বিদেশে। সেখানেই বড় হয় রাফসান চৌধুরী, আর এদিকে উনি চালিয়ে যান উনার লীলা খেলা। আমি বললাম, বাহ, ঘটনা এখন জলের মতো পরিষ্কার, এক ধাক্কায় কেসটা সমাধান হয়ে গেল। রাতুল বলল, তবে স্যার একটা ব্যাড নিউজ আছে। আমি বললাম, কেমন? রাতুল বলল, আমরা খুব কষ্টে রৌফ চৌধুরীর পূর্ব বায়োডাটা খুঁজে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু তার করা ক্রাইমের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ পাইনি স্যার। নীরব বলল, এক্ষেত্রে সে অনেক পাকা খেলোয়াড়। আমি বললাম, তবে রৌফ চৌধুরীও জানে না উনার পেছনের এত তথ্য লিক হয়ে গেছে। আরো হবে, তোমরা তোমাদের মতো কাজ করে যাও, পরবর্তী নির্দেশনা আসার আগে যেমন বলা হয়েছে তেমন করে যাও, আর রৌফ চৌধুরী উনাকে আমি দেখে নিচ্ছি। সুজন বলল, প্ল্যান কি এখন গুরু? আমি বললাম, রাতুল, আয়াস, তোমরা বাসায় চলে যাও, খুব সাবধানে থাকবে। আমি সুজনকে নিয়ে এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে তোমাদের বাসায় যাব, আর আজকে সবাই তোমাদের ওইখানে দুপুরের খাবার খাবো এবং সেখানেই প্ল্যান সম্পর্কে জানতে পারবে। এখন তোমরা আসতে পারো। ওরা দুজন বলল, ওকে স্যার, এই বলে উঠে চলে গেল। আমি সুজনকে নিয়ে আবারও বাইক স্টার্ট দিলাম। সুজন বলল, রৌফ চৌধুরী তো মহা ধরিবাজ, তাকে ধরতে হলে আমাদেরও ধরিবাজগিরির পিএইচডি করতে হবে। আমি বললাম, আমার অলরেডি করা আছে, সময় হলে টের পাবে, এখন চলো সামনে যাই। সুজন বলল, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? আমি বললাম, আরেকজনের সাথে দেখা করতে। সুজন বলল, কে সে? আমি বললাম, গিয়েই দেখি। সুজন আর কিছু বলল না। কিছুক্ষণ পর আমি একটা বড় খাবার দোকানের সামনে বাইকটা রেখে ভেতরে ঢুকে গেলাম। সেখানে একজন বসে আছে আমাদের জন্য। আমাকে দেখে সে স্যালুট জানালো। আমি বললাম, বসো। রাজন বলল, স্যার আপনি এখানে? সুজন বলল, আমি তোমাদের সাথে যোগ দিয়েছি এই কেসের ব্যাপারে। আমি বললাম, তোমরা দুজন দুজনকে চিনো? তারপর খুলে বলল তাদের পূর্ব পরিচয়, যা আপনাদের না জানলেও চলবে। রাজন বলল, স্যার এই নিন, বলেই আমার দিকে একটা ফাইল বাড়িয়ে দেয়। আমি বললাম, দাও। আমি ফাইলটা খুলে দেখছি, সাথে সাথেই সুজন ফাইলের ভেতরে মেয়েটার ছবিটা দেখে বলে, গুরু এ তো। আমি বললাম, এত ভাবতে হবে না, আমি বলছি, ওর নাম ঈশিতা জামান। আমরা যে বাড়িতে উঠেছি তুমি তাকে সেখানেই দেখেছো, আর ওটা ওদের ওই বাড়ি। সুজন বলল, আচ্ছা। আমি বললাম, ও আইপিএস অফিসার। রাজন বলল, ইয়েস স্যার, তবে এরা সিক্রেট ভাবে কাজ করে, বিশেষ কিছু মানুষ ছাড়া আর বেশি কেউ এদের চিনে না। আমি বললাম, এবার বুঝতে পারছি বাড়ির কেউ কেন জানে না, সবকিছুই পরিষ্কার হতে চলেছে। সুজন বলল, এই কেসের সাথে এই মেয়ের কি সম্পর্ক? আমি বললাম, আছে। রাজন, তুমি এখন আসতে পারো, সাবধানে থেকো কেমন? রাজন বলল, ওকে স্যার, বলেই রাজন এখান থেকে চলে যায়, আর আমি সুজনকে নিয়ে চলে আসি রাতুলদের ফ্ল্যাটে। রাস্তায় আসতে আসতে খুলে বলি এই কেসের সাথে ইসির সম্পর্ক কি। এখানে এসে আমি ওদের সাথে কিছু প্ল্যান করে নিলাম, প্ল্যান আপনারা জানতে পারবেন পরে। রাতুল বলল, আপনি চাকরি ছেড়ে দিলে আমরা কি সেখানেই থাকবো? আমি বললাম, আপাতত থাকবে। নীরব বলল, আচ্ছা ঠিক আছে, তবে স্যার। আমি বললাম, কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। ওরা সবাই একসাথে বলে, ওকে স্যার। ওদের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা দুজনেই চলে আসি বাড়িতে। আমি ভেতরে ঢুকছি, তখন বাবা পেছন থেকে ডাক দিলেন। আমি বললাম, জি আঙ্কেল। বাবা বলল, আগামীকাল কিন্তু তৈরি থেকো তোমরা দুজন। আমি বললাম, কেন? বাবা বলল, কাল ওদের বউ ভাত, ভুলে গেলে? আমি চাই তোমরা দুজনও যাবে। আমি বললাম, আঙ্কেল আমি না গেলে হয় না? বাবা বলল, না হয় না। আমি বললাম, আচ্ছা, বলে নিজের রুমে চলে এলাম। মনে মনে বাবাকে অনেক ধন্যবাদ দিলাম, কারণ বাবা না বললেও আমরা কাল সেখানে অবশ্যই যেতাম। বাবা বলে ডিমান্ডটা একটু বাড়িয়ে দিল। আমি বললাম, সুজন তৈরি থাকিস, কাল যেতে হবে। সুজন বলল, কোথায়? আমি বললাম, চৌধুরী বাড়িতে, সেখান থেকে শুরু হবে আসল খেলা। সুজন বলল, তুমি ঠিক কি করতে চলেছ বলো তো গুরু? আমি বললাম, আবার তুমি? সুজন বলল, সরি, তুই, আর ভুল হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নে। সুজন চলে গেল ওয়াশরুমের দিকে, আর আমি ব্যালকনির দিকে
দিকে পা বাড়ালাম। বিকেল 4টা বাজে এখন। বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার। বাগানের অর্ধেক অংশে ছায়া পড়ে গেছে, আর অর্ধেক অংশে এখন সূর্য বিদ্যমান। অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য, চোখ ফেরাতে ইচ্ছে করছে না আমার। অনেকক্ষণ এভাবেই এখানে একা একা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে সুজন এসে আমার পাশে দাঁড়ালো। তারপর দুজনে একসাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। তখন ওই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সিনিয়র স্যার দেখে তাড়াতাড়ি হাতে নিলাম। আমি বললাম, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো আদিব, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? স্যার বলল, ভালো। তা তোমাদের ওইখানে কাজের কি খবর? আমি বললাম, স্যার আমরা অনেকটা এগিয়ে গেছি। স্যার বলল, ওয়েল ডান, আমি জানতাম তোমরা পারবে। আমি বললাম, ইনশাআল্লাহ স্যার, খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করে ফেলবো আশা করি। স্যারের সাথে প্রায় আধা ঘন্টা কথা বলার পর ফোন কেটে দেই, আর ল্যাপটপ নিয়ে বসে দুজনেই কাজে ব্যস্ত হয়ে যাই। আমরা রুমে বসে কাজ করছি, আর এদিকে ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলেছে। রাতের খাবারের সময় হয়ে গেছে, আর তাই আমি সুজনকে বলি নিচে চলার জন্য, খাবার খেতে হবে। তারপর দুজনেই নিচে চলে আসি। আমরা আসার পর এক এক করে সবাই আসে। সুজন বসেছিল ভাইয়ার পাশের চেয়ারে। হঠাৎ ওর ফোন চলে আসায় উঠে কিছুটা দূরে চলে যায় কথা বলতে বলতে। সেই ফাঁকে একজন এসে ওর চেয়ার দখল করে বসে পড়ে। সুজন এসে দেখে এই পাশের চেয়ারগুলো সব ব্লক, আর তার স্পষ্ট মনে আছে সে এই পাশেই বসেছিল। সুজন বলল, এ কি, আমার চেয়ার দখল করলো কে? বাবা বলল, ঠিকই তো, যিনি বসেছেন তিনি খেয়েই চলেছেন, তার নাকি খুব তাড়া। বাংলাদেশের ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আশা করি বুঝতেই পারছেন কে বসেছে। সুজন কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই সুজন, এই পাশে বসে পড়। সুজন কিছু বলল না। নিশির পেছনে কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই, আপন মনে খেয়ে যাচ্ছে। আমি বললাম, তুই বসবি কিনা? এবার নিশি ঘাড়টা পাকা করে পেছনে তাকায়। সুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সকালের কাহিনী মনে পড়ে। নিশি বলল, হেই ইডিয়েট, মনি ও এখানে কি করে? মা বলল, কি করে মানে? ও তো এখানেই থাকবে। নিশি বলল, মানেটা কি? আঙ্কেল বলল, এত মানে তোমার বুঝতে হবে না, চুপচাপ খাও। খালামণি বলল, সুজন তুমি এই চেয়ারে বসে পড়ো। সুজন আর কিছু না বলে খালামণির বলা চেয়ারে বসে পড়লো, আর নিশি চোখ কটমট করে ওর দিকে তাকিয়ে আবার খাওয়া শুরু করলো। খাবার টেবিলে সবাই অনেক কথাবার্তা বলে, হাসাহাসি করে। আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসি। আমি বললাম, সুজন এখন ঘুমিয়ে পড়ো, আর কাল কি করতে হবে মনে আছে তো? সুজন বলল, খুব ভালো করে। তারপর দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। বউ ভাতের আয়োজন করা হয়েছে বেশ বড়সড় ভাবে। আস্তে আস্তে সকল মেহমান আসা শুরু হয়ে গেছে। আমি আর সুজন দুজনেই পার্টির এক পাশে দাঁড়িয়ে আছি। আমি বললাম, কি ব্যাপার, যার জন্য এত আয়োজন সে কোথায়? তাকেই তো দেখছি না। ইতোমধ্যে সবাই রোহানের অপেক্ষা করতে করতে বিরক্তির চাপ দেখা দিচ্ছে। সুজন বলল, জামাই নিজেই হাওয়া, ব্যাপার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আমি বললাম, তা ঠিক, কিন্তু রোহান কোথায় গেল বুঝতে পারছি না। সুজন বলল, ওই তো আসছে। আমি বললাম, এত লেট, ব্যাপার কি? গন্ডগোল আছে, আই এম শিওর। সুজন বলল, কি হতে পারে? আমি বললাম, সেটাই বুঝতে পারছি না। সুজন বলল, রোহানের সম্পর্কে সব ডিটেলস কি পজিটিভ? আমি বললাম, পজিটিভ। সুজন বলল, আরে বাদ দে, হয়তো আটকে গেছিল কোনো কাজে, হতেই পারে। আমি বললাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম, নতুন করে আবার অন্য কাউকে নিয়ে মাথা ঘামানোটা অনেক টাফ হয়ে যাবে। দুজনে এভাবে কথা বলছি, হঠাৎ একজন ওয়েটার এসে আমাদের জুস দিয়ে যায়। দুজনেই খাচ্ছি। সুজন বলল, কাজের কাজ কিছু হচ্ছে না। আমি বললাম, হবে হবে। সুজন বলল, রিস্কটা বেশি হয়ে যাচ্ছে না? আমি বললাম, তুই কবে থেকে রিস্ক নিতে ভয় পাওয়া শুরু করলি? এইটুকু রিস্ক নিতেই হবে, অনেকদিন হলো পড়ে আছি এর পিছনে, কোনো লাভই হচ্ছে না। সুজন বলল, ধরা পড়ে গেলে তো তীরে এসে তোরই ডুবে যাবে ভাই। আমি বললাম, আশা করি ডুববে না, আর ডুবে গেলে না হয় লড়াইটা সরাসরি শুরু করব। সুজন বলল, আমরা দুজন কথা বলছি, তখনই চোখ পড়লো রৌফ চৌধুরী কারোর সাথে ফোনে কথা বলছে। আমি বললাম, এই সুযোগ, চল। সুজন বলল, ওর কেবিনে যদি আগে থেকে লাগানো থাকে? আমি বললাম, ওটা খুলে নিউটা ফিট করে আমরা বাইরে এসে রিমোট টিপে অন করে দেব। সুজন বলল, অল দ্য বেস্ট, যা, আমি আছি ভেতরে। আমি বললাম, সেম টু ইউ, ভালো করে খেয়াল রাখিস। বলেই আমি চলে যাই সামনের দিকে। বেরিয়ে আসি অনেকক্ষণ বাদে। এসে দেখি সুজন দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে। আসলে কথা বলছে বললে ভুল হবে, সে লোক দুটোকে আটকানোর চেষ্টা করছে, কারণ তারা ভেতরের দিকে যেতে চাইছে, আর ও বিভিন্ন কথা বলেই যাচ্ছে। আমি ভেতর থেকে বেরিয়ে এসে চোখ মেরে বুঝিয়ে দেই কাজ হয়ে গেছে। সেও বুঝে যায়, আর লোকগুলোর সাথে হ্যান্ডশেক করে বিদায় দেয়। লোকগুলো চলে যেতেই আমি ওর পাশে এসে দাঁড়াই। আমি বললাম, হয়ে গেছে। সুজন বলল, সব ঠিকঠাক তো? আমি বললাম, এবার পার্টি এনজয় করতে পারো মামা, বলে পকেটের দিকে ইশারা করে দেখিয়ে দিলাম ছোট্ট জিনিসটা, আর পকেট থেকে ছোট একটা রিমোট বের করে অন বাটন ক্লিক করে দেই। পার্টির মাঝখানে দুটো চেয়ারে আমরা বসে আছি, আর যে যার মতো এনজয় করছে। আমরা দুজন সেটা দেখছি বসে বসে। হঠাৎ পার্টির মাঝখান থেকে ইসি বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমি ওর পেছনে যাই। আমি বললাম, সুজন তুই বস, আমি আসছি। সুজন বলল, কোথায় যাবি? ওর কথায় কোনো পাত্তা না দিয়ে আমি চলে এলাম ইসির পেছনে। কিছুটা দূরে এসে দেখি একটা গাড়ি থেকে দুটো লোক বেরিয়ে ওর হাতে কিছু একটা দিয়েছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। লোকগুলো ফিরে
এগিয়ে যাচ্ছে আর ইসিও ফিরে আসছে দেখে আমি লুকিয়ে পড়ি। সে গিয়ে পার্টিতে সবার সাথে মিশে যায়, তাই আমিও চলে আসি। কিন্তু ভেতরে এসে যেটা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভেতরে ঢুকে দেখি সবাই নিশিকে শান্ত করার চেষ্টা করছে। ব্যাপারটা কি? আঙ্কেল বলল, নিশি প্লিজ শান্ত হও। আমি ভাবছি নিশি তো শান্তই দেখা যাচ্ছে, কিছু তো বলছে না, তাহলে শান্ত হবে কি? খালামণি বলল, নিশি সিন ক্রিয়েট করো না প্লিজ। রৌফ আঙ্কেল বললেন, কি সমস্যা? বলেই নিশির দিকে তাকিয়ে জিভে কামড় দিয়ে তাকিয়ে আছেন। বাবা বলল, এ কি মামনি, তোর এই অবস্থাটা করলো কে? নিশি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, খালি চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে। আমি বুঝতে পারছি না ওর মুখে পানিটা দিল কে। বেচারির মুখের মেকআপ নষ্ট হয়ে পুরো নাজেহাল অবস্থা। আরু এখানে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবার মাঝখান থেকে বেরিয়ে এদিকে এগিয়ে এলো। আরু বলল, কি হয়েছে? কিরে তোর এই ভূতের মতো অবস্থা করলো কে? ভাইয়া ভাবি দুজনেই এগিয়ে আসে আর নিশিকে দেখে তাল মেলায় আরুর সাথে ওরাও, আর তা দেখে নিশি কান্না করে দেয়। বাবা বলল, এই যা। রৌফ আঙ্কেল বলল, এই মামনি কেঁদো না, বৌমা ওকে তোমার রুমে নিয়ে যাও। আরু বলল, ঠিক আছে বাবা, বলেই নিশির হাতটা ধরে ওর রুমের দিকে চলে যায়। সবাই আবার সবার মতো ব্যস্ত হয়ে যায়। এতক্ষণ অনেকেই এদিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল, সবাই আবার ব্যস্ত হয়ে গেল। আর আমি এদিকে খুঁজে চলেছি একজনকে। গেল কোথায় ছেলেটা? কিছুটা ঘোরাঘুরি করার পর দেখা মিলল। আমি বললাম, কি রে, তোকে কখন থেকে খুঁজে চলেছি, আর তুই এখানে বসে আছিস? সুজন বলল, আমি তো অনেকক্ষণ থেকেই এখানে আছি। আমি বললাম, ওহ, আর আমি ওইদিকে খুঁজেছি। যাই হোক, বাদ দে। সুজনের চোখ দেখে মনে হচ্ছে বেচারা চিন্তায় আছে। আমি বললাম, কি ব্যাপার, তুই কি ভাবছিস? সুজন বলল, কই কিছু না তো। আমি বললাম, আমি স্পষ্ট দেখছি তুই কিছু নিয়ে ঘাবড়ে আছিস। সুজন বলল, আরে কিছু না, চল ওইদিকে যাই, একটু জায়গাটা ঘুরে দেখি। আমি বললাম, চল, বলে দুজনে উঠে সামনের দিকে গেলাম। আমাদের এদিকে এগিয়ে আসতে দেখে রোহান নিজেও এগিয়ে এলো। রোহান বলল, রাজ ভাইয়া কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তুমি? রোহান বলল, জি আলহামদুলিল্লাহ। সুজনের দিকে ইশারা করে বলল, উনি? আমি বললাম, ও আমার বন্ধু সুজন। রোহান বলল, হ্যালো ভাইয়া, বলে সুজনের দিকে হাত বাড়িয়ে দেয় আর দুজনেই কুশল বিনিময় করে নেয়। আরো অনেক কথা হয় আমাদের তিনজনের মাঝে। কিছুক্ষণ পর কেউ রোহানকে ডাক দেয় আর সে আমাদের এনজয় করতে বলে সেদিকে এগিয়ে যায়। আমরা দুজন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি বেশ কিছুক্ষণ। সুজন বলল, এই আরসিকে দেখে তো সন্দেহজনক কিছু মনে হলো না। আমি বললাম, হ্যাঁ। সুজন বলল, ওদের তো পুরো বংশই আরসি। আমি বললাম, তা ঠিক বলেছিস, দেখা যাক, আজ তো একটা রিস্ক নিলাম। পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। বাবা এসে আমাদের বলে যান তৈরি থাকার জন্য, সবাই বের হবে এখন। আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি। মিস্টার এবং মিসেস চৌধুরী বিদায় দিতে গেট পর্যন্ত এগিয়ে এসেছেন। ওনাদের সাথে মত বিনিময় করে আমরা চলে আসি গাড়ির সামনে। গাড়িতে ওঠার সময় আমার চোখ একবার রৌফ চৌধুরীর দিকে চলে যায়। চেয়ে দেখি উনিও আমার দিকে তাকিয়েছেন। দুজনেই দুজনের চোখাচোখি হয়ে যাওয়ায় একটা মুচকি হাসি দিয়ে অন্যদিকে তাকাই, আর সেদিকে তাকিয়ে দেখি ইসি আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমাকে তাকাতে দেখে চোখ ফিরিয়ে নেয়। কি ভেবেছে দুজনের মুখের হাসি দেখে আল্লাহ মালুম। বেচারি তো আমাকে এই কেসের ক্রাইমার ভাবছে। যাক, ভাবনা এখন আরো পাকাপোক্ত হবে। বোকা মেয়ে, আমার পেছনে আবার সময় নষ্ট করবে। এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দিয়ে আমি বাইকে উঠে বসি, আর পেছনে বসে সুজন। বাবা বলল, তোমরা বাইকে যাবে? আমি বললাম, আমরা তো বাইকেই এসেছি আঙ্কেল। বাবা বলল, আচ্ছা, রাত কিন্তু অনেক হয়ে গেছে, সাবধানে এসো, আর গাড়ি সাবধানে চালিও কিন্তু। আমি বললাম, চিন্তা করবেন না আঙ্কেল, আপনারাও সাবধানে যান, আমরা আপনাদের পেছনে আসছি। বাবা বলল, এসো তাহলে। এই বলে বাবা চলে গেলেন। একে একে বেরিয়ে গেল সবগুলো গাড়ি, আর পরে বের হই আমরা দুজন। আমার টেনশন হচ্ছে একটা কথা ভেবে, রৌফ চৌধুরী কেন আমার দিকে এভাবে তাকিয়েছিল, কিছু বুঝতে পারেনি তো? ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসি। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ে। বাসায় ঢুকে সবাই নতুন বর আর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। একটা বিষয় দেখে আমার অবাক লাগছে, সুজন বাসায় ঢুকে চোরের মতো ভেতরে চলে যায়। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর যাওয়ার পথে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমিও উপরে চলে আসি। আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ইসি নামছে নিচে। ব্যাপার কি, বাসায় ঢুকলো কখন, উপরে গেল কখন, আবার ফিরেও এলো? কি ফাস্ট কাজের গতি। ইসি বলল, শুরু করেছেনটা কি? না নিজে উপরে যাচ্ছেন আর না আমাকে নিচে যেতে দিচ্ছেন। আমি বললাম, ওহ সরি, আমি খেয়াল করিনি। ইসি বলল, ভাবছেনটা কি? আমি বললাম, কই কিছু না তো। ইসি বলল, ভেবে নিন, আর কয়দিনই বা ভাবতে পারবেন? আমি বললাম, মানে? ইসি বলল, কিছু না, বলে নিচে চলে গেল। আসলে এতক্ষণ আমি ভাবনার জগতে ঢুকেছিলাম, আর ওর পথ গেছিল আটকে। কিভাবে আটকেছি আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই মাথামোটা আমায় এমন একটা কথা বলল কেন? বোকা শুধুই আমায় সন্দেহ করছে। যখন বুঝবি আমি কে, সেদিন আফসোস করতে হবে, দেখে নিস। কথাগুলো মনে মনে বলে আমি চলে এলাম রুমে। এসে দেখি সুজন ওয়াশরুমে ঢুকে গেছে, তাই আমি বারান্দার দিকে এগিয়ে যাই। এত রাতে বাইরে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে ডাকতে থাকে সুজন। সুজন বলল, কোথায় গুরু? আমি বললাম, এই তো এখানে, বলে রুমে এসে আমি তোয়ালে নিয়ে ঢুকে পড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে। যাওয়ার আগে পকেট থেকে ছোট জিনিসটা দিয়ে যায় সুজনের দিকে। আমি বললাম, ধর, এটা দেখ ভেতরে কি আছে।
সুজন বলল ধুর কালকে দেখা যাবে, এখন যা তো। আমিও ঠোঁট বাঁকালাম। সত্যি বলতে আমারও খুব ঘুম পাচ্ছে। কি ছিল পার্টির খাবারে কে জানে। তারপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে সকালে। আজ সুজন নিচে যেতে চাইছে না ব্রেকফাস্ট করার জন্য। আমি বুঝতে পারছি না ছেলেটার হলোটা কি। আমি এক প্রকার ঠেলেই নিচে পাঠাই ওকে। আমি নিজেও যাচ্ছিলাম, কিন্তু একটা ফোন চলে আসায় আমি সেখানে দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ পর কথা শেষে নিচে যাই, আর নিচে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। বাড়ির সবার সামনে সুজন দাঁড়িয়ে আছে, আর তার সারা গা ভেজা। দেখেই মনে হচ্ছে কেউ ওর গায়ে জুস ঢেলে দিয়েছে। সবার রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে কাজটা নিশি ছাড়া কেউ করেনি। আঙ্কেল বলল, নিশি তুমি এটা কি করলে? সবাই অবাক হয়ে চেয়ে আছে, শুধু কেউ কিছু বলছে না। আঙ্কেলের কথা শুনে নিশিরও কোনো রিয়াকশন দেখলাম না। তার মধ্যে এমন একটা ভাব যেন তার প্রতিশোধ এখনো পূরণ হয়নি। বাড়ির সবাই ঘটনা টের না পেলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে কালকে রাতের পার্টিতে নিশির এই অবস্থার জন্য সুজন নিজেই দায়ী ছিল। বেচারা এই ভয়ে নিচে আসতে চায়নি, আর আমি জোর করে একা পাঠালাম। কিছুক্ষণ এভাবে হ্যাং হয়ে থাকার পর সবারই ভাবগতি ফিরল। বাবা বলল, নিশি মামনি কাজটা কি করলে তুমি? বাবার মুখেও এই কথা শুনে এবার নিশি মুখ খুলল। বেশ করেছি। খালামণি বলল, নিশি তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। সে কথা তুমি কি জানো? আরো অনেকেই অনেক কথা বলছে নিশিকে, আর সুজন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মা বলল, রাত ছেলেটা কি ভাবছে বলতো? ওর বন্ধুকে ডেকে এনে এই বাড়িতে অপমান করছি বলেই পেছনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চুপ হয়ে গেল। আর আমি এগিয়ে গিয়ে সুজনকে রুমে নিয়ে এলাম চেঞ্জ করার জন্য। নিশি বলল, আর ওনার বন্ধু কি করেছে সেটা দেখবে না? ভাইয়া বলল, কি করেছে? আরু বলল, বাই এনি চান্স কালকে তোর মুখে জুস সুজন ভাইয়া ফেলেনি তো আবার? নিশি আর কিছু বলল না। এদিকে আমি বললাম, কি ব্যাপার? সুজন বলল, কই? আমি বললাম, কই মানে? একজন জগ ভর্তি জুস তোর মাথায় ঢেলে দিল কেন? সুজন বলল, আমি কি জানি। আমি বললাম, তাহলে কে জানে? সুজন বলল, যে ফেলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি বললাম, ঠিক আছে। আমি নিচে গিয়ে নিশিকেই প্রশ্ন করছি। সুজন বলল, এই না দাঁড়া আমি বলছি। আমি বললাম, তোর বলতে হবে না, তুই চেঞ্জ কর তাড়াতাড়ি। সুজন বলল, ধুর তুই দাঁড়া না ভাই। আমি বললাম, পারবো না, আমার খিদে পেয়েছে। সুজন বলল, 2 মিনিট। আমি বললাম, আচ্ছা বসছি। সুজন একটা টি শার্ট নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে। সুজন বলল, চল। আমি বললাম, দাঁড়া, কাল তুই নিশির সাথে কি করেছিস? সুজন বলল, তোকে পরে পুরোটা বলবো, এখন খেয়ে আসি চল। আমারও প্রচুর খিদে পেয়েছে ভাই। আমিও আর কথা বাড়ালাম না, চলে এলাম নিচে। এসে দেখি ও মা কেউ খাওয়া শুরু করেনি, আমাদের জন্য ওয়েট করছে। আর ওরা 2 বোন দিব্যি খেয়ে নিচ্ছে। আমি বললাম, আপনারা খাবেন না? বাবা বলল, এসো এসো, তোমাদের জন্যই বসেছিলাম। সুজন বলল, আমাদের জন্য? এইটুকু বলেই বেচারার চোখ নিশির দিকে চলে যায়। সে কথা বলা বন্ধ করে দেয়। সবাই চলে যায় খাওয়ার টেবিলের দিকে। আমাদের খাওয়া অবস্থাতে রেখেই ইসি বেরিয়ে যায়। ওর যাওয়ার দিকে সবাই তাকিয়ে আবার খাওয়ার দিকে মন দেয়। আর সুজন আমাকে ইশারায় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। আজব প্রশ্ন, আমি কি করে জানবো সে কোথায় যাচ্ছে? খাওয়া শেষ, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আমি আর সুজন চলে আসি আমাদের রুমে। আমি বললাম, এবার ওপেন করে দেখে নেওয়া যাক। সুজন বলল, হুম কর। আমি বললাম, এটাই দান, হয় বাজিমাত আর না হয়। সুজন বলল, আরে ওপেন তো কর। আমি বললাম, হুম করছি। পকেট থেকে পেন ড্রাইভটা বের করে কানেক্ট করে ল্যাপটপটা অন করলাম। ফাইলগুলো দেখে আমরা দুজনেই অবাক। এ তো সব কার্টুনে ভরা ফাইল। সুজন বলল, বোকা বানানোর জন্য রেখেছে বেটা। আমি বললাম, কিছু একটা গন্ডগোল আছে ভেতরে। সুজন বলল, ফাইলগুলোর নাম আমাদের বোকা বানানোর জন্যই দেওয়া হয়েছে। আমি বললাম, প্রত্যেকটা ফাইল ওপেন করে চেক করতে হবে। সুজন বলল, অসংখ্য ফাইল তো এখানে, এ তো পুরো শহর জুড়ে একটা সুচ খোঁজার মতো ব্যাপার হয়ে যাচ্ছে গুরু। আমি বললাম, কিছু করার নেই, চেক এভাবেই করতে হবে। তারপর আমি আর সুজন মিলে বেশ কিছু ফাইল ওপেন করে দেখলাম। বেশিরভাগ ফাঁকা, আর কয়েকটি আছে যেগুলোতে কার্টুনে ভরা। তবে আশা ছাড়িনি, কারণ ফাইল অসংখ্য। কাজের মাঝখানে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি বললাম, এখন আবার কে কল করলো? সুজন বলল, ধরে দেখ। ফোনটা ধরে অপর পাশের কথা শুনে আমি বললাম, ঠিক আছে নজর রাখো, আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। সুজন বলল, কে ছিল? আমি বললাম, অগ্নি। আমি ফিরে এসে তোকে সবটা বলবো, তুই এইগুলো চেক করতে থাক। এই বলে আরেকটি পেন ড্রাইভ ওর দিকে বাড়িয়ে দিলাম। সুজন বলল, এটা কি? আমি বললাম, ওটা হয়ে গেলে এটা চেক করিস, এটাও ওখান থেকেই নেওয়া। সুজন বলল, তুই কোথায় যাচ্ছিস বলবি তো? আমি বললাম, এখন সময় নেই, পরে সবটা বলবো বলেই নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে একটা জেন্টস পার্লারে ঢুকে নিজের পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফোনে বলা লোকেশনের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর গন্তব্যে পৌঁছে যাই। আর এখানেই দাঁড়িয়ে ছিল অগ্নি আর আয়াস। আয়াস বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যালো, খবর বলো। অগ্নি বলল, ওরা এইমাত্র ভেতরের দিকে গেল স্যার। আমি বললাম, তোমরা ঠিক দেখেছো তো?
আয়াস বলল ইয়াস স্যার, ঈশিতা জামানও আছে স্যার ওদের সাথে। আমি বললাম ওকে, তোমরা প্রস্তুতি নিয়ে এসেছো তো? দুজনে একসাথে বলল ইয়াস স্যার। আমি বললাম গুড, লেটস গো। আমরা তিনজনেই খুব সাবধানে পা ফেলে সামনে এগোতে লাগলাম। জায়গাটা হলো সেই স্কুল এরিয়া, যেই সাধারণ একটা জায়গায় চলছে অসাধারণ সব কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আয়াস বলল স্যার ভেতরে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। অগ্নি বলল স্যার ভেতরে গিয়ে দেখবো? আমি বললাম শান্ত হও, দেখি কি হয়। এভাবেই আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো শব্দ পাচ্ছি না। এবার আমার নিজেরই বিরক্ত লাগছে। আমি বললাম কি হচ্ছে বলো তো ভেতরে? কথাটা বলে আমি সোজা হয়ে দাঁড়াতেই ভেতর থেকে গোলাগুলির শব্দ পাই। আমি বললাম ওহ নো, ঝামেলা হয়ে গেছে, তোমরা দুজন দুদিক দিয়ে এগিয়ে যাও। আর হ্যাঁ, পুলিশের লোকগুলো দেখে শুট করো কিন্তু, আবার পুলিশ মেরে দিও না। আয়াস বলল স্যার পুলিশ তো ছদ্মবেশী, চিনবো কি করে? অগ্নি বলল ওটা পরে ভাববো, এখন চল। ওরা দুজন দুদিকে চলে যায় আর আমিও সামনের দিকে এগোই। শুরু হয়ে যায় তুমুল লড়াই। উভয় পক্ষের লড়াইয়ের মধ্যে আমরা তৃতীয় পক্ষ ঢুকে পড়ায় বিব্রত হয়ে যায় উভয় দল। বেশ কিছুক্ষণ চলে এই গোলাগুলি, তারপর আর না পেরে পালিয়ে যায় যে কয়জন বেঁচে ছিল সে কয়জন, আর পুলিশরা রেড করে নেয় পুরো এরিয়া। আসল চেলাপেলারা বেঁচে বেরিয়ে যেতে পারলেও বেরোতে পারিনি আমি সামনের দিকে পা বাড়াতেই কেউ আমায় পেছন থেকে ডাক দেয়। ইসি বলল স্টপ। আমি আরেক পা বাড়াতেই ইসি বলল যেখানে আছো সেখানেই দাঁড়াও, এক পা নড়লে আমি গুলি করতে বাধ্য হব। আমি ওর কথায় কান্না দিয়ে সামনে এগিয়ে যাই, আর ও এক কথার মানুষ, যা বলেছে তাই করেছে। গুলি মেরে দিয়েছে পেছন থেকে আমায়। গুলিটা পিঠে এমন জায়গায় লেগেছে যেটা সামনে দিয়ে হাড় ছুঁয়ে বেরিয়েছে বলেই আমার মনে হয়। গুলিটা খাওয়ার পর আমি সেখানেই লুটিয়ে পড়ি। ইসি আর দুটো অফিসার এগিয়ে আসে। আমাকে উল্টো করে মুখ থেকে মুখোশটা খুলে ইসি চমকে যায়। এ কি, এ তো রাজদীপ। তার মানে আমি যা ভেবেছিলাম তাই ঠিক, এসবের পেছনে ওই দায়ী। আদিবকে উল্টো করে দেখে মনে মনে এসব ভাবছে। তখন পেছন থেকে দুজন অফিসার বলে উঠলেন। একজন বলল ম্যাম আপনি উনাকে চিনেন? পুলিশ অফিসারের কথা হয়তো ইসির কান অব্দি পৌঁছায়নি, সে নিজের ভাবনায় ব্যস্ত। আরেকজন বলল ম্যাম শুনতে পাচ্ছেন? এতক্ষণে ধ্যান ভাঙে। ইসি বলল হ্যাঁ বলুন, কি বলছিলেন আপনারা? প্রথমজন বলল ম্যাম আর ইউ ওকে? ইসি বলল ইয়েস আই এম ফাইন। আপনারা কি বলছিলেন বলুন। দ্বিতীয়জন বলল ম্যাম বলছিলাম আপনি ছেলেটাকে চিনেন? অফিসারের কথা শুনে এতক্ষণে ইসির পুরোপুরি সেন্স ফিরে আসে। সে আবারও আদিবের কাছে যায়, হাতের পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে। ইসি বলল অফিসার এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করুন, ফার্স্ট ওকে বাঁচাতে হবে, বাঁচানোটা জরুরি। অফিসার বলল ওকে ম্যাম বলে অফিসার ফোন হাতে নিয়ে কল দেয় অ্যাম্বুলেন্সকে। আর এদিকে অগ্নি এবং আয়াস দুজনেই আদিবের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। আয়াস বলল স্যার এখনো ফিরছে না কেন বলতো? অগ্নি বলল বুঝতে পারছি না, এত দেরি হওয়ার তো কথা নয়। আয়াস বলল কোনো বিপদে পড়েনি তো? অগ্নি বলল নেগেটিভ চিন্তা করিস না তো, এমনিতেই প্রচুর টেনশনে আছি। আয়াস বলল না রে অগ্নি, আমার মন বলছে সত্যি স্যার কোনো বিপদে পড়ে গেছে, ওরা টেনশন করছে। এর মধ্যেই শুনতে পায় অ্যাম্বুলেন্সের সাইরেন, তাই দুজনেই আড়ালে সরে যায় আর ওদের সামনে দিয়ে গাড়িটি চলে যায় গন্তব্যস্থলে। অগ্নি বলল কাকে নিতে এসেছে অ্যাম্বুলেন্স? আয়াস বলল আর কাকে, লাশগুলো নিতে এসেছে। অগ্নি বলল হতে পারে। ওদের কথার মাঝখানেই অ্যাম্বুলেন্সটি আবার ফিরে এসে ওদের সামনে দিয়ে চলে যায়। আয়াস বলল এত তাড়াতাড়ি লাশ ওঠানো হয়ে গেল? অগ্নি বলল স্যার বলেছিল মনে নেই, ঈশিতা জামান স্যারের থেকেও ফাস্ট কাজ করে। এবার চল আমরা ভেতরে গিয়ে দেখি স্যার কোথায়। আয়াস বলল হুম বলে ওরা দুজন চলে যায় ভেতরে আর খুঁজতে শুরু করে। ওদের খোঁজাখুঁজির মাঝখানে দুজন পুলিশ কনস্টেবল ঢুকে পড়ে, ওরা আবারও লুকিয়ে পড়ে। পুলিশগুলোর কথা শুনে ওরা আজ করতে পারে এখানে আসল ঘটনা কি ঘটেছিল। আয়াস বলল ওহ নো, তার মানে স্যারকে গুলি করে দিয়েছে পুলিশ। অগ্নি বলল এবার কি হবে? অন্যদিকে সুজনের মুখে হাসি ফুটে উঠেছে, তাই সে ল্যাপটপটা বন্ধ করে আদিকে কল দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আদির ফোনটি স্পটেই রয়ে যায়, তাই ফোন বাজতে বাজতে কেটে যায়। অনেকবার ট্রাই করেও কোনো কাজ হয় না, তাই সে ফোন করে অগ্নিকে এবং আয়াসকে, কিন্তু ওদেরও ফোনে পায় না। কিছুটা বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সুজন, কিন্তু তারও কপাল খারাপ, সে বিড়বিড় করতে করতে বের হচ্ছিল, তাই বিপরীত দিক থেকে আসা বিপদ সংকেতটা টের পায়নি। হয়ে যায় যা হওয়ার। ধাক্কার টাল সামলাতে না পেরে নিশি নিচে পড়ে যায়, আর সুজন ওকে তোলার চেষ্টা তো দূরে থাক, ওর মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে ভয়ে। সুজন বলল যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। নিশি বলল ইউ ইডিয়েট বলেই উঠে দাঁড়াতে যাবে, কিন্তু আচমকা পড়ে যাওয়ায় তার চোটটা একটু বেশি লাগে, আর সে আবারও ওমা বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। এবার আর সুজন চুপ করে থাকেনি, সে হাত বাড়িয়ে নিশিকে সাপোর্ট দেওয়ার জন্য এগোলে নিশি বলে ডোন্ট টাচ মি। সুজন বলল ম্যাম আপনি তো উঠতে পারছেন না। কথাটা বেশ তোতলাতে তোতলাতে বলে সুজন। নিশি বলল চেয়েছেন তো এটাই তাই না, যেন পড়ে যাই, আমার কোমরটা ভেঙে যাক, আমি পঙ্গু হয়ে থাকি, আর তারপর আর আমার বিয়ে হবে না। সুজন বলল ছি ছি ম্যাম, এগুলো কি বলছেন? আমি কেন আপনার ক্ষতি চাইবো? নিশি বলল
বলল জাস্ট শাট আপ। সুজন বলল ওকে। নিশি বলল এই বাড়িতে কি করেন, নিজের বাড়ি নেই? সুজন কিছু বলল না। নিশি বলল কালকেই চলে যাবেন এ বাড়ি থেকে, আমি যেন আর দ্বিতীয়বার আপনার মুখ না দেখি। সুজন বলল ওকে। নিশি বলল কি ওকে? সুজন বলল আপনি যা বললেন তাই হবে। নিশি বলল হ্যাঁ হবে, কিন্তু এখন যদি নিচে গিয়ে কাউকে কিছু বলেন তো আমি আপনাকে জানে মেরে দেব। বলবেন আপনার ইচ্ছে নেই এই বাড়িতে থাকার। সুজন মনে মনে বলল কি মেয়ে রে বাবা। নিশি বলল ও হ্যালো, আমি কি বলেছি মাথায় ঢুকেছে তো? সুজন বলল হুম। নিশি বলল গুড বলে নিশিতা চলে যায় সুজনের সামনে থেকে। সুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে এখানেই। সুজন বলল দাঁড়া, কেসটা আগে শেষ হোক, তারপর আমিও বুঝিয়ে দেব এই সুজন সরকারকে। আবারও বিড়বিড় করতে করতে নিচে চলে আসে সুজন। এদিকে আয়াস আর অগ্নি চলে আসে পুলিশের মুখ থেকে শোনা হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে ওরা খুঁজতে থাকে আদিবের কেবিন। দুজন কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না, যদি ধরা পড়ে যায় সে ভয়ে কি করবে কিছু বুঝতে পারছে না। অগ্নি বলল নীরবদের ফোন দিয়ে জানানো উচিত। আয়াস বলল হুম, সাথে সিনিয়র স্যারকেও, তারপর যা করার প্ল্যান মাফিক করতে হবে। এই বলে আয়াস ওর পকেট থেকে ফোনটা বের করে দেখে অনেকগুলো কল। ফোন সাইলেন্ট ছিল বলে শুনতে পাইনি। আয়াস বলল এ তো সুজন স্যারের নাম্বার, অনেকগুলো কল আসছে। অগ্নি বলল হুম, আমার ফোনেও স্যারের অনেকগুলো কল। আয়াস বলল ঘটনাটা সুজন স্যারকে আগে জানানো উচিত, বলেই সে সুজনের নাম্বার ডায়াল করে। সুজন নিচে এসে দেখতে পায় সবাইকে, তারা কিছু নিয়ে আলোচনা করছে। সবাইকে বাড়িতে দেখে সে একটু অবাক হয়, কেউ আজ অফিস যায়নি কেন? যাকে এত কিছু ভেবে লাভ নেই। সুজনকে নিচে দেখেই মা ওকে বললেন সুজন তুমি কফি খাবে? সুজন বলল হুম আন্টি, দিলে তো ভালোই হয়। মা বলল বসো আমি দিচ্ছি। সুজন সোফায় বসতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সুজন বলল হ্যালো। আয়াস বলল হ্যালো স্যার, আমি আয়াস বলছি। ফোন আসায় সুজন কিছুটা সাইডে সরে আসে। সুজন বলল হুম বলো কি খবর? তোমাদের তখন থেকে আমি ট্রাই করছি। আয়াস বলল স্যার খবর ভালো নয়। সুজন বলল কি? তারপর আয়াস পুরো ঘটনা খুলে বলে সুজনের কাছে। কথাগুলো শুনে সুজন স্তব্ধ হয়ে যায়। সুজন বলল কি বলছো তুমি, মাথা ঠিক আছে তো? সুজনের চেঁচামেচি শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে, যার কোনো খেয়াল ওর নেই। সুজন বলল তোমরা থাকো আমি এক্ষুনি আসছি, বলে ফোনটা কেটে সুজন দৌড়ে নিজের রুমে চলে যায়। আর বাকিরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ ঘটনার আগাগোড়া কিছুই বুঝে উঠতে পারছে না। রুমে গিয়ে নিজের বাইকের চাবি আর হেলমেট নিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে সুজন। ও বের হবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায়। বাবা বলল দাঁড়াও, কি হয়েছে? তুমি পাগলের মতো ছুটছো কেন? সুজন বলল আঙ্কেল, রাজকে কেউ গুলি মেরে দিয়েছে। বাবা বলল কি? বাড়ির সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে। ভাইয়া বলল বলছো কি তুমি এসব? সুজন বলল হুম ভাইয়া। রোহান বলল কোথায় আছে এখন উনি? সুজন বলল সিটি হসপিটালে। ভাইয়া বলল দাঁড়াও আমিও যাব তোমার সাথে। রোহান বলল হুম আমিও যাব। একে একে বাড়ির সবাই বলে উঠে সবাই যাবে। সুজন বলল আপনারা আস্তে আস্তে চলে আসুন, আমি গেলাম। কথাটা বলে সুজন আর এক মুহূর্ত দেরি করেনি সেখানে। সে বাইক ছুটিয়ে পৌঁছে যায় হাসপাতালের সামনে। এসে দেখে অগ্নিরা চারজনই আছে এখানে দাঁড়িয়ে। সুজনকে ঢুকতে দেখে ওরা এগিয়ে আসে। অগ্নি বলল স্যার এসেছেন? সুজন বলল কোথায় আদি? রাতুল বলল স্যার তৃতীয় তলায় আছে। নীরব বলল আমরা এখনো সামনে যাইনি স্যার, কেউ সন্দেহ করেনি আমাদের। সুজন বলল গুড, তোমরা চলো আমার সাথে, বলে ওরা পাঁচজন লিফট দিয়ে থার্ড ফ্লোরে চলে আসে। সুজন বলল সবাই একসাথে থাকলে সমস্যা হতে পারে, এখানে পুলিশ ছাড়াও আরো কেউ থাকতে পারে, সো তোমরা আলাদা আলাদা ভাগ হয়ে যাও, এমন ব্যবহার করো যেন প্রত্যেকের আলাদা আলাদা পেশেন্ট আছে, ওকে? ওরা বলল ওকে স্যার, বলে ওরা চারজন ছড়িয়ে যায় আলাদাভাবে। আর সুজন দৌড়ে চলে যায় আদির কেবিনের সামনে। সুজন কেবিনের সামনে এসে দেখে ইসি দুজন লোকের সাথে কথা বলছে। কেবিনের সামনেই মনে হয় পুলিশের লোক হবে। সুজন বলল রাজ কেমন আছে? ইসি কথাটা শুনে ঘুরে দাঁড়ায় সুজনের মুখোমুখি। ইসিকে পুলিশের পোশাকে দেখে সুজন কিছুটা অবাকের অভিনয় করে বলে ম্যাম আপনি? ইসি বলল ওহ এসে গেছেন বন্ধুকে বাঁচাতে। সুজন বলল রাজ কেমন আছে ম্যাম? ইসি বলল সেটা ডক্টর বলতে পারবেন, তবে যদি বেঁচে যায় আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। সুজন বলল মানে? এবার ইসির কথা শুনে সুজন কিছুটা অবাক হয়, কারণ সে ভাবতে পারেনি যে ইসি আদিকে সন্দেহ করে। ইসি বলল মানেটা পরেই জানতে পারবেন মিস্টার। সুজন বলল সুজন সরকার আমার নাম। ইসি বলল তবে বন্ধুর সাথে আপনার কীর্তিও ফাঁস হবে মিস্টার সরকার। সুজন মনে মনে বলল এ তো দেখি মাথামোটা অফিসার। ওদের কথার মাঝখানে বাড়ির সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়ে যায়। কেবিন নাম্বার জেনে নিয়ে তাড়াতাড়ি করে সবাই চলে যায় কেবিনের সামনে। সবাইকে একসাথে আসতে দেখে সুজন বলে উঠে আপনারা এসে গেছেন। সুজনের মুখ অনুসরণ করে ইসি পেছনে ফিরে তাকায়। সে এতক্ষণ উল্টো দিকে মুখ ফিরিয়েছিল। বাবা বলল রাজ কোথায়? এটুকু বলে ইসিকে দেখে থমকে যায়। শুধু বাবা নয়, বাড়ির সবাই রীতিমতো শক খেয়ে যায় ইসিকে পুলিশের ইউনিফর্মে দেখে। নিশি বলল আপি
আপি তুমি এখানে? মা বলল, ইসি তুই এখানে কেন? আঙ্কেল বলল, তুই পুলিশের পোশাক পরেই বা আছিস কেন? সবাই একে একে প্রশ্ন করেই চলেছে। ইসি কিছু একটা বলার জন্য মুখ খুলবে তার আগেই একজন পুলিশ এসে ইসির হাতে একটা ফাইল ধরিয়ে দেয় আর বলে, ম্যাম এই দেখুন, রাজদীপ বলে কারো রেকর্ড আমাদের কাছে নেই। ইসি বলল, ছদ্মনাম ব্যবহার করছে সে। নাম আর ইসির মুখের কথা শুনে সবাই আবারও অবাকের চরম সীমায় পৌঁছে যায়। খালামণি বলল, ইসি কি বলছিস এসব? খালামণির কথা শুনে সেই পুলিশ অফিসারটি সবার দিকে অবাক হয়ে তাকায়। সে বলল, আপনারা কারা? বাবা বলল, আমরা ওর বাড়ির লোক। পুলিশ বলল, ও আচ্ছা, উনি তো আমাদের আইপিএস অফিসার ঈশিতা জামান। আবারও সবাই আরেক ধাক্কা শক খায়। ভাইয়া বলল, উনি এসব কি বলছে ইসি? ইসি বলল, যা বলছে ঠিক বলছে। মা বলল, তার মানে তুই পুলিশে কাজ করিস? ইসি বলল, হুম। বাবা বলল, এটা আমাদের থেকে লুকিয়ে কেন রাখলি? ইসি বলার আগেই পুলিশের লোকটি বলা শুরু করে তাদের টিম ওয়ার্ক সম্পর্কে আর ইসির কাজ সম্পর্কে। আঙ্কেল বলল, সবই বুঝলাম, কিন্তু তোরা রাজের পেছনে কেন লেগেছিস? আঙ্কেলের কথা শেষ করার আগেই একজন ডক্টর এসে উপস্থিত হন। এগিয়ে এলে ইসিও সামনে যায়। ইসি বলল, ডক্টর পেশেন্টের কি খবর? ডক্টর বলল, দেখুন, বড্ড দেরি করে ফেলেছেন আপনারা। ডাক্তারের মুখে দেরি কথাটা শুনে এক মুহূর্তের জন্য সবাই কেমন যেন থমকে যায়। সুজন বলল, কি বলছেনটা কি আপনি ডক্টর? আপনার মাথা ঠিক আছে? ডক্টর বলল, দেখুন, উত্তেজিত হবেন না, শান্ত হন এবং আমার কথাটা শুনেন। সুজন বলল, কি শুনবো আপনার কথা? কি শোনাতে এসেছেন? ইসি বলল, ডক্টর আপনি বলুন কি বলবেন। ডক্টর বলল, দেখুন মিস জামান, আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন। এইটুকু কথা শেষ করে ডাক্তার আর কথা বলতে পারেনি। এর আগেই রাতুল এগিয়ে এসে ডাক্তারের কলার চেপে ধরে। রাতুল বলল, এই ডক্টর কি বলছেন হুম? ইয়ার কি করছেন আমাদের সাথে? রাতুলের এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। ইসিও চিন্তিত হয়ে যায়, কোথায় যেন দেখেছে বলে মনে হয় ছেলেটাকে। তারপরেই হঠাৎ মনে পড়ে ওরা প্রিমিয়াম কোম্পানিতে একসঙ্গে জব করেছে। ভাবনা থেকে বেরিয়ে আবার সেদিকে ঘুরে তাকিয়ে লক্ষ্য করে শুধু রাতুল নয়, নীরব, আয়াস, অগ্নি এই তিনজনও আছে এখানে। ইসি বলল, বাহ, পুরো টিম এখানে উপস্থিত, অসাধারণ। কথাটা ইসি মনে মনেই বলল। সুজন বলল, রাতুল পাগলামি করো না, শান্ত হও। আয়াস বলল, রাতুল উনাকে কথা শেষ করতে দে, কি করছিস? শান্ত হ প্লিজ। রাতুল এমন ভাবে ধরেছিল যে ডাক্তার আরেকটু হলেই পটল তুলতে চলে যেত। সবাই মিলে খুব জোরাজোরি করে রাতুলকে ছাড়িয়ে নেয় আর ডাক্তারও একটু হাফ ছেড়ে বাঁচে। রাতুলকে একটু সাইডে এনে নীরব ধমক দিয়ে বলে, কি করছিস তুই এটা? উনাকে কথা বলার সুযোগ তো দিবি, এত মাথা গরম কেন তোর? রাতুল কোনো কথা বলছে না, শুধু শুনছে নীরবের কথা। অন্যদিকে বাড়ির সবাই আর হাসপাতালের দর্শকরা ঘটনার মাথামুন্ড কিছুই বুঝতে পারছে না। তারা সবাই বোকার মতো তাকিয়ে দেখেই চলেছে কাণ্ড কারখানা। সুজন বলল, ডক্টর সাহেব আপনি বলুন। ডক্টর বলল, আপনারা পুরো কথা না শুনে এত উত্তেজিত কেন হয়ে পড়ছেন? ডক্টর কথাটা হাঁপাতে হাঁপাতে বললেন। আয়াস বলল, ডক্টর রাতুলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এখন আপনি বলুন। ডক্টর বলল, দেখুন আমি বলছি যে আপনারা আসতে দেরি করে ফেলেছেন। সুজন বলল, এবার কিন্তু আপনি আমার মাথাও গরম করে দিচ্ছেন। ডক্টর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমি বলছি যদি আরো আগে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো আমরা আশা দিতে পারতাম, তবে এখন সেটা পারছি না। ইসি বলল, মানে? ডক্টর বলল, মানে হলো রোগীর অবস্থা খুব খারাপ, বাঁচার আশঙ্কা 5% এর কম, বাকি 95% আশা নেই। সবাই এখন নির্বাক, একমাত্র ইসি আর পুলিশরাই শুনে যাচ্ছে ডক্টরের কথা। ডক্টর বলল, দেখুন গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার থেকে বড় কথা হলো গুলিটা সামান্য একটুর জন্য হার্ট টাচ করেনি। ইসি বলল, আপনি চেষ্টা করুন প্লিজ, ওর বেঁচে থাকা খুব দরকার। ডক্টর বলল, আমরা চেষ্টা করছি, এমনিতেই হয়ে গেছে দেরি, তার উপর এখানে সিন ক্রিয়েট করে আরো দেরি করে দিলেন। এবার বাবা মুখ খুললেন। বাবা বললেন, ডক্টর আপনি যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর বলল, দেখুন মিস্টার আল, আমি সিওরিটি দিতে পারছি না, আমরা চেষ্টা করছি, পুরোটা আল্লাহর হাতে, উনাকে ডাকুন। অনেকটা সময় নষ্ট হলো। কথাটা বলে ডক্টর রাতুলের দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। এদিকে সুজন ইসির দিকে ঘুরে দাঁড়ায়, ওর চোখ রক্তবর্ণ হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে কতটা রেগে আছে সে। সুজন বলল, ওই। সুজনের ব্যবহার দেখে দুজন পুলিশ এগিয়ে আসতে চাইলে ইসি তাদের হাতের ইশারায় থামতে বলে আর নিজে দুপা এগিয়ে হাতগুলো বুকের মাঝে গুজে সামনে এসে দাঁড়ায় সুজনের। ইসি বলে, বলুন। সুজনের রাগ এবার চরম সীমায় পৌঁছে যায়, তার ইচ্ছে করছে ইসির গালে চর বসিয়ে দিতে, কিন্তু না, সে নিজেকে সামলে নেয়। সুজন বলল, কি করলেন এটা আপনি? ইসি শুধু চোখ কুচকে তাকিয়ে আছে। সুজন বলল, এই অফিসার আপনি জানেন আপনি কাকে মেরেছেন? ইসি এবারও কিছু বলছে না। সুজন বলল, জানবেন কি করে, আপনাদের কাজই তো। ইসি বলল, জাস্ট শাট আপ। পুলিশ বলল, আপনি জানেন কাকে চোখ রাঙাচ্ছেন? সুজন বলল, নো। ইসি বলল, আপনি কে বলুন তো? সুজন বলল, আমি ওর বন্ধু, আমি ওর সহকর্মী। ইসি বলল, বাহ, সহকর্মী, অসাধারণ। ইসির কথায় সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। উপস্থিত কেউ ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সুজন বলল, এটা আপনি কি করলেন? একটা নির্দোষ মানুষকে জমের দুয়ারে ঠেলে দিলেন। ইসি বলল, নাটকটা বন্ধ করুন, এটা নাটক করার জায়গা না। বলেই সে তার সামনে থাকা অফিসারকে বলে ওদের চারজনকে মানে রাতুলদের চেক করার জন্য, সাথে বিপজ্জনক কিছু থাকতে পারে,
যেহেতু এটা হাসপাতাল আর এখানে সাধারণ মানুষের অভাব নেই, তাই কোনো রিস্ক সে নিতে চাইছে না। সুজন বলল, হোয়াট আর ইউ ম্যাড? আপনি কি সত্যি পুলিশ অফিসার? আপনি জানেন আপনি যাকে গুলি করেছেন সে কে? এবার ইসির রাগ মাথায় চড়ে যায় আর সে রেগে গিয়ে বলে, ইউর ফ্রেন্ড ইজ এ ক্রিমিনাল। ওর এক কথায় বাড়ির সহ উপস্থিত সবাই আরেক দফা শক খায়। ইসি আবারও বলতে শুরু করে, সবাই জানতে চান ছেলেটাকে, সে একজন অপরাধী, অরাজনৈতিক কাজ করে বেড়ায়। এবার সুজন সহ বাকি 4 জন নিস্তব্ধ হয়ে যায়। ওরা ভেবেছিল যে ঈশিতা হয়তো আদিকে সন্দেহ করে, কিন্তু এ তো দেখছি শিওর হয়ে বলছে। বাবা বলল, তুই এসব কি বলছিস? ইসি বলল, হ্যাঁ বাবা। মা বলল, তোর কোথাও ভুল হচ্ছে। ইসি বলল, আমাদের কোনো ভুল হচ্ছে না, তোমরা বাড়ি ফিরে যাও। ভাইয়া বলল, ছেলেটাকে দেখে এমন মনে হয় না কিন্তু আমাদের। ইসি বলল, ভাইয়া বাইরে থেকে দেখে মানুষের আসল রূপ চেনা যায় না। ভাইয়া বলল, তবুও। ইসি বলল, আমরা একটা সিক্রেট মিশনে আছি। তারপর ইসি সবাইকে কিছু ঘটনা হালকাভাবে বুঝিয়ে বলে, যেটা সবাই মনোযোগ দিয়ে শুনে। নিশি বলল, এত বড় খারাপ লোক আমাদের সাথে এতদিন ধরে বাস করছে আর আমরা কিছুই বুঝতে পারছি না। নিশির কথা শুনে এবার বেশ রাগান্বিত হয়ে তাকায় ওর দিকে সুজন, যা দেখে নিশি ঘাবড়ে যায়, কারণ সে বুঝে গেছে আজ সকালেও সে যেই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শাসিয়েছে সে কোনো সাধারণ ছেলে নয়, মস্ত বড় গুন্ডা। এটা ভেবেই ওর হাত পা কাঁপতে শুরু করে। খালামণি বলল, যাক বাবা, কোনো ক্ষতি করার আগে ধরে ফেলা গেছে, এটাই অনেক। মা বলল, আমরা মানুষ চিনতে এতটা ভুল করলাম? ভাইয়া বলল, মানুষ চেনাটা বড় দায়। ভাবি বলল, ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আরো নানা বাজে মন্তব্য সবাই একের পর এক করে চলেছে, যেগুলো এতক্ষণ ধরে সুজন শুনছিল শুধু। তারপর হঠাৎ মনে পড়ে তার সকালের কথা আর নিজেকে বেশ হালকা লাগে। আরও বলল, এই ছেলে এত জঘন্য কাজ করতে পারে? ছি, আর আমি ওকে ছোট ভাইয়ের জায়গায় বসিয়েছিলাম। সবার বাজে মন্তব্যগুলো চরম পর্যায়ে পৌঁছে যায়, যা শুনে এবার সুজনের মাথায় আগুন ধরে যায়। সে আর চুপ থাকতে পারে না। সুজন বলল, স্টপ অল ননসেন্স। কি জানেন আপনারা? কতটুকু জানেন? কাকে অপরাধী বলছেন? জানেন সে কে? আপনাদের সবার ভালো থাকার জন্য সে কতবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। সুজনের চিৎকার শুনে এবার সবাই চুপ হয়ে যায়। ইসি নিজেও কিছুটা চমকে ওঠে। রাতুল বলল, স্যার আপনি? সুজন চোখের ইশারায় বুঝিয়ে দেয় সব বললেও এখন আর কোনো ভয় নেই। সুজন কারো জবাবের অপেক্ষা না করে আবারও বলতে থাকে, ইউ আইপিএস অফিসার অফ পুলিশ, আপনি জানেন আপনি কাকে কি বলছেন? আপনি এখানে যেই উদ্দেশ্যে আছেন আমরাও সেম। ইসি এবার বুঝতে পারছে না সে কি বলবে। সবকিছু ফাঁস হওয়ার পর সুজনের মুখে এরকম কথা শুনে সে নিজেও অবাক হয়ে তাকিয়ে থাকে। সুজন বলল, তা কি করে জানবেন? আমি বলছি। সুজন তখন ইসির সামনে থেকে সরে এসে সবার মাঝখানে দাঁড়ায়। শুনুন তাহলে, এই রুমের ভেতরে শুয়ে থাকা ছেলেটা অন্য কেউ নয়, সে একজন সিনিয়র আর্মি অফিসার। সবাই কথা শুনে থমকে যায়। সুজন আবার বলে, তার নাম রাজদীপ নয়। ভাইয়া বলে, তাহলে কি? সুজন বলল, আদিবাল ইহসান, সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি। নামটা শোনার সাথে সাথে ইসির হাতে থাকা একটা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায়, যেটা ও আনিয়েছিল পানি খাওয়ার জন্য। শব্দ শুনে সবাই ইসির দিকে তাকায়। সুজন বলল, অবাক লাগছে তো মিস ঈশিতা। সুজন আর কিছু বলতে পারে না, তার আগেই লক্ষ্য করে ইসির চোখ বেয়ে গড়গড় করে পানি পড়ছে আর সে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়েছে, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে। আজও অপেক্ষা করছিল, তাকেই নিজের হাতে গুলি করে দিল। সে বিদেশে যেতে চায়নি, জোর করে নিয়ে গেছে তার বাবা মা। 5 বছরের মাথাতেই সে ফিরে আসে। রেখে যাওয়া আদিকে পায় না বলে সে নিজের পরিবার আর আদির পরিবারকে দায়ী মনে করে। নিজেকেও সে তাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। সেই আদিকে আজ নিজের হাতেই মেরে দিয়েছে। এসব ভাবতে ভাবতে ইসি পাথরের মতো হয়ে যায়। তার এখন ইচ্ছে করছে নিজের মাথায় গুলি করতে। ইসিকে নিচে বসে পড়তে দেখে দুজন অফিসার এগিয়ে এলে সুজন তাদের ইশারায় থামতে বলে আর সে নিজের নিচে বসে পড়ে। অবাক হয়ে তাকিয়ে থাকে ইসির দিকে। ইসির কোনো হুঁশ নেই, কিছুই বুঝতে পারছে না সুজন, তাই উঠে দাঁড়ালো। ইসির এমন কাণ্ডে সে এবার অবাক হয়ে যায়। শুধু সুজন নয়, রাতুল, আয়াস, অগ্নি, নীরব আর পুলিশরাও অবাক হয়ে যায়, কিন্তু অবাক হয় না বাড়ির কেউ। সুজনের মুখ থেকে নামটা শোনার পর সবাই যেন আকাশ থেকে পড়ে। মা বলল, আমার আদি ফিরে এসেছে। বাবা বলল, ছেলেটা আমাদের সাথে থেকেও আমাদের থেকে নিজেকে আড়াল করে রেখেছে। ভাইয়া বলল, অভিমান, পুরোটাই আমার ভাইয়ের অভিমান। সবার রিয়েকশন আর কথাবার্তা শুনে সুজন কি বলছিল তাই ভুলে গেছে। সুজন বলল, কি ব্যাপার বলো তো রাতুল, ওরা কি বলছে এসব? রাতুল বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। ছেলে ভাই মানে কি এসবের? ওরা 5 জনের মধ্যে একজনও এই বিষয়ে কিছু জানে না। আদি কোনোদিন পরিবার নিয়ে কিছু বলেনি ওদের। আঙ্কেল বলল, আচ্ছা তোমরা আদিকে কবে থেকে চিনো? মানে আমি বলতে চাইছি যে আদির পরিবার সম্পর্কে তোমরা কিছু জানো না? সুজন বলল, আদি কোনোদিন বলেনি আমাদের, তবে হ্যাঁ একজনের কথা আদি সবসময় বলতো। এটুকু বলার সাথে সাথে ভেতর থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই নার্সকে ঘিরে ধরে। বাবা বলল, আমার ছেলে কেমন আছে? নার্স বলল, দেখুন কন্ডিশন ভালো না, ইমার্জেন্সি ও পজিটিভ রক্তের প্রয়োজন। আমাদের এখানে এই গ্রুপের রক্ত এখন নেই, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন ম্যানেজ করেন। রোহান বলল, আমি দেব রক্ত। রোহানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। রোহান বলল, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। নার্স বলল, চলুন আমার সাথে।
মা বলল, একবার বলুন না আমার ছেলেটা কেমন আছে। নার্স বলল, বললাম তো অবস্থা বেশি ভালো না, আপনারা আল্লাহকে ডাকুন। বলে সে রোহানকে সাথে নিয়ে চলে যায়। ভাইয়া বলল, আচ্ছা সুজন, আমার ভাই কার কাছে থেকে মানুষ হয়েছে বলতে পারো? সুজন বলল, আমি শিওর বলতে পারবো না। বাবা বলল, কোথায় ছিল আমাদের আদি? কে এত ভালো মানুষ তৈরি করলো আমাদের অবহেলা করে ফেলে দেওয়া ছেলেটাকে? পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আদিব কোথায় ছিল আমি বলছি। কণ্ঠটা চিনা চিনা লাগে, তাই সবাই পেছনে ফিরে অবাক হয়ে যায়। বাবা বলল, তুই?